আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে আমাদের 10 মিনিট দেরি হয়ে গেল। তারপর আমরা চেষ্টা করি যথাসময়ে আসার জন্য। আমরা আজকে আমাদের ই বিজনেস লাইভে আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। ই বিজনেস স্কলার প্রেজেন্ট লার্নিং বাই শেয়ারিং আমাদের প্রোগ্রামটি প্রতি সোমবার রাত 10টা 30 মিনিটে নিয়মিত হয়ে থাকে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে, আশা করি সব সময়। আজকেও ঠিক এমন একজন উদ্যোক্তাকে নিয়ে হাজির হয়েছি যে উদ্যোক্তা তার জীবনের উদ্যোক্তা হওয়ার যে গল্পগুলো সে আমাদের সামনে শেয়ার করবে, যে গল্পগুলো আমাদের পরবর্তী যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন তাদের জীবনে অনেক কাজে লাগবে। এবং একজন উদ্যোক্তা লাইফের সেই শিক্ষাগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী উদ্যোক্তা জীবনের প্রতিবন্ধকতাগুলো দূর করব। ঠিক এমনই একজন উদ্যোক্তাকে নিয়ে আমরা হাজির হয়েছে। আর আমাদের এই লার্নিং বাই শেয়ারিং প্রোগ্রামটার নামটা দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রোগ্রামটা আসল উদ্দেশ্যটা কি। আমরা উদ্যোক্তাদের জীবনী থেকে, উদ্যোক্তা লাইফ থেকে, উদ্যোক্তাদের কার্যক্রম থেকে আমরা আমাদের জীবন তাদের কাছ থেকে শুনবো এবং সেই শোনা থেকে আমরা আমাদের জীবনে উদ্যোক্তা জীবনে লার্ন করব। আর সেই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম লার্নিং বাই শেয়ারিং। তো ঠিক তেমনি আমাদের লার্নিং বাই শেয়ারিং আজকে পর্বে আমরা ঠিক তেমনি আরেকজন উদ্যোক্তাকে নিয়ে হাজির হয়েছি। অলরেডি আপনারা আমাদের অ্যানাউন্সমেন্টে দেখেছেন যে আমরা ঠিক এমনি আরেকজন উদ্যোক্তাকে নিয়ে হাজির হয়েছি, যে উদ্যোক্তার নাম আপনারা অলরেডি জেনেছেন এবং শুনবেন, যে কারুকর্মের প্রতিষ্ঠাতা সৈয়দা ফাতিমা মমো। তো আমরা আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে আমাদের স্টুডিওতে তাকে আমাদের সাথে যুক্ত করছি। ওয়েলকাম টু আওয়ার শো লার্নিং বাই শেয়ারিং। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো আছি। জি। তো আমরা যেহেতু আপনি আমাদের আজকে লার্নিং বাই শেয়ারিং পর্বে আজকে আসছেন, আপনারা আমাদের আজকের এই গ্রুপের ভিউয়ার থেকে, আমাদের ই বিজনেস স্কলার গ্রুপের ভিউয়ার থেকে, বিজনেস স্কলার গ্রুপের মেম্বারদের পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুনবো আপনার গল্প, আপনার উদ্যোক্তা হওয়ার ইতিহাস। তো তার আগে একটু ছোট্ট করে জেনে নেই, আপনার নাম হচ্ছে সৈয়দা ফাতিমা মমো। তো মমো শব্দের অর্থটা কি আসলে? ধন্যবাদ ভাইয়া। মোমো শব্দের অর্থটা হচ্ছে গিয়ে আমার, নামটা রেখেছিল আমার মা। আর মোমো শব্দটা আসলে বিভিন্ন গানের লিরিক্সে হয়তো বা আপনারা শুনে থাকবেন, যেরকম আহ মোমো চিপতে নিতে নিতে। তো এভাবেই আসলে মানে গান শুনতে শুনতে আমার মা আসলে মোমো নামটা, শব্দটাকে খুব ভালো লাগে। তখন আমার মা আমার নামটা রেখেছিল নিকনেম হিসেবে মোমো। মোমো অর্থ হচ্ছে আমার। ওকে, চমৎকার। আমরা জানলাম আপনার নামের অর্থটা। তো আমরা প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার উদ্দেশ্যে একটু বলবো যে আমরা গল্পটা শুরু করার আগে, জার্নিটা শুরু করার প্রোগ্রামটি, যাতে আমরা উদ্যোক্তারা এই প্রোগ্রামটা দেখতে পারে, এই জন্য প্রচুর পরিমাণে প্রোগ্রামটি শেয়ার করে দিন। এবং সেই সাথে আপনাদের ওয়ালেও শেয়ার করবেন, আপনাদের যার পেজ বা গ্রুপে থেকে সেখানেও শেয়ার করবেন, যাতে প্রোগ্রামটি দেখ এই উদ্যোক্তা জীবনের লাইফ থেকে লার্ন করে সে পরবর্তী উদ্যোক্তা জীবনে কাজে লাগাতে পারে। আমরা, আপনি তো বর্তমানে রিসেন্ট পড়াশোনা শেষ করেছেন। তো বর্তমানে যারা পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করছে, তাদের গ্রাজুয়েশন শেষ করছেন, পড়াশোনা শেষ করছেন বলবো না, গ্রাজুয়েশন শেষ করছেন। তো এখন যারা পড়াশোনা করছে তাদের সবারই মধ্যে একটা স্বপ্ন থাকে, বিবিএ পড়াশোনা শেষ করে, রাইট? আমরা যতটুকু জানি আপনি বিবিএ শেষ করেছেন। তো বিবিএ শেষ করে আমি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করব, বা একটা ভালো প্রতিষ্ঠানে জব করব, বা বিসিএস দিব। তো এটা আমাদের অনেক উদ্যোক্তার মধ্যেই স্বপ্নরা থাকে। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে একটু আলাদা হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আসলে কেন দেখলেন? ধন্যবাদ ভাইয়া। আসলে উদ্যোক্তা হবার স্বপ্নটা দেখা শুরু হয়েছিল যখন আমি বিবিএ পড়া শুরু করি। আহ, আহ, দ্বিতীয় বর্ষ থাকাকালীন তখন থেকে আসলে ইচ্ছাটা হয়, আসলে উদ্যোক্তা বলবো না, তখন ইচ্ছাটা ছিল এরকম যে কিছু একটা করব। আর কিছু একটা কি করব সেটা হচ্ছে গিয়ে, আমি পার্সোনালি খুব ক্রাফটিং আমার খুব ভালো লাগে, আমি নিজে খুব ক্রাফটিং এর কাজ করতাম। দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েস্টেজ জিনিস আমি ঘরে বসে কাজ, অন্যান্য কাজের পাশাপাশি কিছু না কিছু সবসময় হাতে টুকটাক বানাচ্ছি, বা অন্য কারো ক্রাফটিং দেখলে খুব অবাক হয়ে দেখছি। তো ছোটবেলা থেকে এই ক্রাফটিং রিলেটেড জিনিসটা আমাকে খুব টানতো, যে করার প্রতি খুব আগ্রহটা ছিল এবং আমি খুব ভালো লাগতো করতে। তো এই কাজটা যখন আমি আমার নিজের জন্য বা রিলেটিভদের জন্য করে দিতাম, তখন মনে হলো যে এই কাজটাকে আমি চাইলে তো একটু ব্যবসায়িক ভাবে রূপ দিতে পারি। তো সেইভাবে চিন্তা থেকে আসলে শুরুটা হয়েছিল। প্রথমে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে শেয়ার করি যে এরকম কিছু একটা আমি চিন্তা করছি যে করা যায় কিনা। তো তখন খুব একটা ভালো রেসপন্স পাইনি, অনেক সমস্যার কথা তখন উঠে আসে, যে
নানান সমস্যা, সোর্সিং প্রবলেম, তারপর হচ্ছে গিয়ে ডেলিভারি প্রবলেম, ক্যাপিটাল সমস্যা, নানান সমস্যার জন্য খুব একটা ভালো রেসপন্স পাইনি। তো ওই সময় দেখা যাচ্ছে যে আমি আমার আরেকটা ফ্রেন্ডকে পাই, যার কথা না বললেই না, যার সাথে আমার তখন থিঙ্কিংটা মিলে। দেখি যে সেও আমার মতো করে থিঙ্ক করছে, যে যে সেও চাচ্ছে কিছু একটা করতে পড়াশোনার পাশাপাশি। তখন হচ্ছে গিয়ে তার সাথে ডিসকাস করে আমরা দুজন মিলে শুরু করি। যদি সে এখন পর্যন্ত আমার সাথে আছে, তার কথা আসলে মানে সে কখনো ফ্রন্টে আসে না, ব্যাক সাইড থেকে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। শাহিদুল ইসলাম, ও এখন পর্যন্ত আমাকে সব রকম সাপোর্টটা দিচ্ছে। তো তখন আমরা দুজন মিলে শুরু করি। আর ঠিক ওই সময়ে একটা জিনিস যেটা ভালো আমাদের কাজে দেয়, সেটা হচ্ছে কি আমরা যখন মার্কেটিং কোর্স করি, খুব সম্ভবত ফিফথ সেমিস্টারে, তখন হচ্ছে আমাদের মার্কেটিং কোর্স রিলেটেড একটা মার্কেটিং এক্সিবিশন হয়। তো ওই এক্সিবিশনটার পরে সেখান থেকে একটা খুব ভালো ইন্সপিরেশন পাই, সেই ব্যাপারে, মার্কেটিং এর ব্যাপারে একদম হাতে কলমে টুলস টেকনিক গুলো শিখতে পারি। তখনই হচ্ছে গিয়ে কারুকর্ম 2017 সালে কারুকর্ম যাত্রাটা শুরু হয়। কারুকর্মার নাম দিয়ে আমরা অনলাইন যে ফেসবুক পেজটা ওপেন করি, গ্রুপটা ওপেন করি। তো তখন থেকে আসলে কারুকর্মের যাত্রা শুরু করি। বেশ কষ্ট ছিল, কারণ পড়াশোনার পাশাপাশি যেহেতু ক্যাপিটাল ম্যানেজ করা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। প্রথমত একদম জাস্ট নিজের হাত খরচের টাকা থেকে, 500 টাকা থেকে কিছু সামান্য মেটেরিয়ালস কিনে কাজটা শুরু করি, কিছু বানানো শুরু করি, ডিসপ্লে হিসেবে দেখানো শুরু করি, প্রোডাক্ট বানিয়ে সেটা হচ্ছে পেজে অনলাইনে ছাড়ি। তো তখন যেটা প্রথমে ফেস করলাম, অবশ্যই ক্যাপিটাল একটা প্রবলেম ফেস করলাম। তো ওই সময় একটা, যেটা আলহামদুলিল্লাহ ওই সময় আমি একটা কাজ পাই, লেখালেখির কাজ। আর লেখালেখির ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে একটু আগ্রহ ছিল। তো কাজটা পেয়ে যাওয়ার ফলে সেখান থেকে এককালীন কিছু টাকা পাই, যেটা আমি পরবর্তীতে আহ বিভিন্ন ভাবে আর কি আমার বিজনেসে কাজে লাগাতে পারি। তো তখন আসলে নানান ভাবে সমস্যা ফেস করতে থাকি, আবার সেটা তখন সলভ করারও একটা একটা স্টেপ নিতে থাকি। যেমন ম্যাটেরিয়ালস কিভাবে জোগাড় করব, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, চকবাজার, বাবু বাজার, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওকে, একদম আমরা ভালো এই এই কোয়ালিটি। জায়গাটা আমরা আসবো। এই জি জায়গাটা ভাইয়া। আসবো। আমি যদি একটু আপনাকে একটু বলতে চাই, সেটা তো আপনি যখন শুরুটা করেছিলেন, যখন আপনি নিজে আপনার হাত খরচের টাকা থেকে 500 টাকা বাঁচিয়ে বা 500 টাকা নিয়ে আপনি একটা ম্যাটেরিয়ালস কিনে আসলে শুরু করেছিলেন খুব স্বল্প পরিসরে, বিকজ আপনার উদ্যোক্তার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা অনেক বেশি ছিল। তো সেই জায়গা থেকে আপনি আসলে প্রথমে কি প্রোডাক্টটা তৈরি করেছিলেন, আপনার কি খেয়াল আছে যে কি প্রোডাক্টটা তৈরি করেছে এবং সেটা আসলে কিভাবে আপনি আসলে সেলটা করেছিলেন? জি ভাইয়া, প্রথমে আমি যেটা করি, প্রথমে আসলে প্রোডাক্ট কি তৈরি করব সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা করি, কারণ আমি আমার বাসার জন্য বিভিন্ন ওয়ালমেট বা বিভিন্ন জিনিস তৈরি করতাম। তো বিজনেসের ক্ষেত্রে আমি যেটা প্রথমে শুরু করি, একটা হচ্ছে গিয়ে ওয়াল মিরর দিয়ে শুরু করি, আর হচ্ছে ল্যাম্পশেড, যেগুলো না এক খুব আমার রেসপন্স পাই ওই সময়। ল্যাম্পশেড, টেবিল ল্যাম্পশেডটা খুব ভালো যায়। এই প্রোডাক্টটা দিয়ে মূলত হচ্ছে জার্নিটা শুরু হয়। তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করি। ল্যাম্পশেডেরটা খুব ভালো, মানে ভালো কোয়ালিটির আমরা ল্যাম্পশেড তখন আর কি প্রডিউস করতাম, ওটা সেল করতাম। তো প্রোডাক্টটা আপনি যদি নিজে হাতে তৈরি করতে, সেটা একটা কুটির শিল্প টাইপের প্রোডাক্ট, এবং আপনার যেহেতু আপনি নিজের হাতে সব ম্যাটেরিয়ালস গুলো প্রোডাক্টের ডিজাইনের আইডিয়া গুলো আপনি কিভাবে পেতেন? ডিজাইন গুলো ভাইয়া অনেক ঘাটাঘাটি করে প্রোডাক্ট আসলে ডিজাইন গুলো আসলে ম্যানেজ করতাম। যেমন বিভিন্ন একটু অনলাইনে ঘেটে দেখতাম, আবার আমি আড়ং এ গিয়ে সেখানে সার্চ করে দেখতে যে কিভাবে আসলে কোথা থেকে এগুলো নিয়ে আসে। তাদের ডিজাইন গুলো অনেক সুন্দর, ডিফারেন্ট হয়। তো তাদের ডিজাইনের সাথে মিল রেখে নিজস্বতা একসাথে যোগ করে ভিন্ন রকমের কিছু করার একটা তখন প্ল্যান করে, ওই রকম ভাবে ভিন্ন রকম ভাবে সবকিছু কোলাবরেট করে একটা ভিন্ন একটা ডিজাইন তখন আমি আসলে প্রেজেন্ট করি। তো যার ফলে তখন কিন্তু ওই জিনিসটার রেসপন্স আস্তে আস্তে পেতে থাকে। এই হচ্ছে গিয়ে একদম শুরুর আমার প্রোডাকশনটা। ওকে, তার মানে একটা প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে একটা উদ্যোক্তার কতটা ডেডিকেশন থাকলে বা একটা উদ্যোক্তার কতটা ইচ্ছা শক্তি থাকলে সে আসলে নিজে যেখানে সে ডিজাইন কখনো করেনি, সে ডিজাইন গুলো দেখার জন্য, ডিজাইন গুলো বোঝার জন্য সে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন দোকানে, বিভিন্ন শপে এই জাতীয় প্রোডাক্ট, কাছাকাছি যে প্রোডাক্ট গুলো সেল হয়, সেই গিয়ে গিয়ে সে সার্চ করে 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 প্রোডাক্ট গুলো সে দেখে আসতো, এবং দেখে এসে মাথায় করে নিয়ে এসে বাসার মধ্যে নিজের মতো করে ডিজাইন তৈরি করে সে আবার ডিজাইন গুলো তৈরি করে মার্কেটে সেল করতো। তো আমি যদি আপনাকে পরবর্তীতে একটু যাই, আপনি যখন শুরু করেছিলেন, আমরা যতটুকু জানি 2017-তে আপনি শুরু করেছিলেন। তো 2017-তে যখন শুরু করেছিলেন, তখন আসলে আমাদের দেশের ডেলিভারির জায়গাটা অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যখন এখন যতটা স্মুথ। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টগুলো যখন তৈরি করলেন, ম্যাটেরিয়ালসগুলো যখন কালেক্ট করলেন, কিনলেন, তখন এই প্রোডাক্টগুলো আসলে ডেলিভারিটা যখন অর্ডার পেতেন, ডেলিভারিটা আসলে কিভাবে দিতেন? হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ছিল। আপনার সাথে একদম সম্পূর্ণভাবে আমার ব্যাপারটা মিলে গেছে। কারণ ওই সময় হচ্ছে গিয়ে ডেলিভারি সার্ভিস গুলো এতটা এখনকার মতো এতটা উন্নত ছিল না। তারা হচ্ছে তাদের মার্চেন্টদের নিয়ে এতটা হয়তো বা কনসার্ন ছিল না ওই সময়। এবং এটা আমি খুব হাড়ে হাড়ে ফেস করি। কারণ হচ্ছে আমার যেহেতু হ্যান্ডমেড প্রোডাক্ট, সো এগুলো মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হতো, কিন্তু তখন ডেলিভারি কোম্পানি গুলা এতটা কেয়ারফুলি হ্যান্ডেল করতো না। যখন আমি আমার প্রোডাক্টটা দিতাম তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমারের কাছে পৌঁছাতে পৌঁছাতে নষ্ট হয়ে যেত। তো আলটিমেটলি আমাকে তখন অনেক খুব বাজে ভাবে আমাকে একটা ফেস করতে হয়। একে তো আমার লস, তারপর কাস্টমারের কাছ থেকে নেগেটিভ একটা ফিডব্যাকও তখন পাই। তো তখন আমি কি করলাম, নিজে থেকে ডেলিভারি দেওয়া শুরু করলাম। এরকমও হয়েছে ভাইয়া, আমি আমার বাবাকে নিয়ে মিরপুরে গিয়ে সিএনজি দিয়ে মিরপুরে গিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসি, এবং কাস্টমারও তার মানে এতটা হচ্ছে অবাক আপনি হয়ে যায় নিজে যে প্রোডাক্ট তৈরি করতেন, নিজে প্রোডাক্ট তৈরি করতেন, নিজে প্রোডাক্টটা আবার পেজে আপলোড করতেন, আবার নিজে গিয়ে ডেলিভারি দিতেন। জি ভাইয়া, হ্যাঁ, খুবই তারপরে শুনি। চ্যালেঞ্জিং হ্যাঁ, একটা সময় ছিল। মানে এরকম হয়েছে যে আচ্ছা অমুক একটা এরিয়াতে আমার দেখা যাচ্ছে ডেলিভারি পড়েছে, আমার ফ্রেন্ডকে বলছে যে চল। মানে এর খুব চ্যালেঞ্জিং একটা সময় ছিল। যখন আমি নিজে ডেলিভারি নিয়ে যেতাম, ইভেন কাস্টমাররা অবাক হয়ে যেত যে আপু আপনি নিজে নিয়ে আসছেন। তো ব্যাপারটা তখন আমার জন্য কষ্টসাধ্য ছিল, কারণ প্রোডাকশন প্লাস সেলিং সবকিছু আমি একাই মেনটেন করতে হতো। সাথে আবার যদি আমি ডেলিভারি সার্ভিসটাও একা মেনটেন করছিলাম, খুব কষ্টসাধ্য ছিল তখনকার কাজটা। আচ্ছা, আর এখানে দুইটা ক্যাপিটাল বিষয় আমরা তখন, পেয়েছি। রাইট, বলেন বলেন, আপনি বলেন। জি ভাই, ক্যাপিটালও আস্তে আস্তে শেষের দিকে চলে আসছিল। কারণ আমি যেটা বললাম যে যেহেতু আহ সব মানে ফ্যামিলি থেকে আসলে খুব একটা তখন সাপোর্ট পাইনি। ফ্যামিলিকে বলা যে শুরুটা করা হয়েছিল ফ্যামিলিকে না জানিয়ে। কারণ আমার বাবা ছিলেন একজন সরকারি অফিসার। আমার বাবা চাইতেন যেহেতু সে সরকারি অফিসার, আমিও যেন গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করি পড়াশোনা শেষ করে। এখনো আমাকে বলে আমি যেন বিসিএস এর জন্য চেষ্টা করি। তো সেইখান থেকে আমি সম্পূর্ণ ভিন্ন ভাবে একটা ভিন্ন পথ বেছে নিয়েছি। তো ফ্যামিলি থেকে স্বাভাবিক তারা ব্যাপারটা অতটা ভালোভাবে দেখতো না। তবুও আমি আমার মার সাপোর্ট পাই। তারপর আমার সবচেয়ে বড় যে সাপোর্টটা আমি ফ্যামিলি থেকে পাই, আমার ভাই যিনি দেশের বাইরে থাকে, ফাহাদ ভাইয়ার সাপোর্ট আমি খুব ভালো পাই। তার সাপোর্টেই আসলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারি। কিন্তু আমার বাবা চাইতো না আসলে, চাকরি না করে মেয়ে হয়ে কেন আমি ব্যবসার দিকে ঝুঁকবো, এরকম একটা চমৎকার, বিষয় ছিল। চমৎকার ভাবে। রাইট, আমরা চমৎকার ভাবে আপুর কথাগুলো শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা আবার আসবো আপনাদের কাছে, তার আগে একটু বলে নিই আপনাকে, আপনাদেরকে এই আপুর এই স্টোরি গুলো আমাদের প্রতিটা উদ্যোক্তার জীবনে অনেক কাজে লাগবে, শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো প্রতিটা সবাই যাতে আমাদের প্রোগ্রামটা দেখতে পারে, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আপুর কাছে কোনো কোশ্চেন থাকলে আপনারা ওই পোস্টের নিচে, আমাদের লাইভের নিচে কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করতে পারেন। তো আপনার আমরা একটু বলি, আমরা আগের কথার মধ্যে আমরা দুইটা অপশন পেয়েছি, একটা হচ্ছে প্রোডাকশন, আরেকটা হচ্ছে পেয়েছি যে আপনি প্রোডাক্টটা পেজে আপলোড করতেন। প্রোডাকশন করার ক্ষেত্রে আপনাকে যেই জায়গাটা ফেস করতে হতো সেটা হচ্ছে আপনাকে র ম্যাটেরিয়ালসটা কালেক্ট করতে হতো। আসলে র ম্যাটেরিয়ালসটা আপনি কিভাবে কিভাবে কালেক্ট করতেন এবং কোথা থেকে কালেক্ট করতেন? থ্যাংক ইউ ভাই। র মেটেরিয়ালসটা খুব ভালো আমি খুঁজতাম, যেন খুব কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালসটা পাই। কারণ ম্যাটেরিয়ালসটা কোয়ালিটিফুল হলে আলটিমেট পুরো জিনিসটা আমার কোয়ালিটিফুল হবে। তো সেক্ষেত্রে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস কালেকশনের জন্য আমাকে খুব বেশি ঘোরাঘুরি করতে হয়। তো দেখা যাচ্ছে যে আমি যেই মানে ল্যাম্প শেডের জন্য কাঠটাও যখন আমি দিতাম, যেন এটার জন্য ইলেকট্রিক শক না খায় বা কখনো নষ্ট না হয়, সেটার জন্য একটা ভালো মানের একটা তার আমি কালেক্ট করার চেষ্টা করতাম। আর মেইন ম্যাটেরিয়ালস যেগুলো ছিল যেমন ক্রাফট মানে বোর্ড বা পেপার, সেগুলো একদম বাবু বাজার, চক বাজার, এভাবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আসলে কালেকশনটা করতাম, যেন একদম পারফেক্টলি একটা। আর আমি যখন যে কাজটা করি ভাইয়া, সেটা হচ্ছে একদম পারফেক্টলি করার চেষ্টা করি, যেন কোনো খুঁত না থাকে, যেন একদম আমার নিজের বেস্টটুকু দিয়ে তারপরে করি। আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তো সবকিছু করা ছিল। তো অনেক জায়গা ঘুরে ঘুরে ম্যাটেরিয়ালস গুলো আসলে কালেক্ট করতাম, যেন একটা পারফেক্ট একটা বেস্ট একটা প্রোডাকশন হয়। চমৎকার। আরেকটা বিষয় যদি আমরা বলি, আপনি যখন প্রোডাক্টটা নিজে তৈরি করতেন, প্রোডাক্টটা নিজে ডেলিভারি দিতেন, র মেটেরিয়ালসও নিজে কালেক্ট করতেন, সেক্ষেত্রে প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা পেজে আপলোড করতে হতো, কারণ আমরা জানি যে ই কমার্সে বা এফ কমার্সে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রোডাক্টটা যত সুন্দরই বানান না কেন, ওই সুন্দর প্রোডাক্টটা, ওই কোয়ালিটিফুল প্রোডাক্টের ফটোগ্রাফিটা বা প্রেজেন্টেশন স্টাইলটা যদি সুন্দর না হয়, আসলে দর্শকের বা ভোক্তার কাছে সেটা আসলে গ্রহণযোগ্যতা কম পায়। সেই ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি আসলে কি করতেন? এটা একটা খুব ভালো পয়েন্ট ভাই। আসলে ফটোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট ওই সময়টা, খুব বুঝতে পারি। তখন আসলে আমার ফটোগ্রাফির ব্যাপারে অনেস্টলি বলতে খুব একটা ভালো নলেজ ছিল না। আমার মোবাইল দিয়েই আমি মোবাইল ফটোগ্রাফি করতাম, যেটা কিনা তখন আসলেই যেটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে
আগে হচ্ছে দর্শনধারী পরে গুণ বিচারী, এরকম একটা কথা শোনা যায়। এবং আসলে ব্যাপারটা সেরকম যে আগে হচ্ছে গিয়ে আমার জিনিসটা দেখতে কাস্টমারের কাছে, আগে আমি যদি নিজেকে কাস্টমারের জায়গায় বসাই, আগে আমার কাছে জিনিসটা দেখতে ভালো লাগবে, তারপর আমি এটার কোয়ালিটিটা যাচাই করবো যে কি দিয়ে তৈরি, ম্যাটেরিয়ালস কি, তারপরের প্রশ্নগুলো আসে। কিন্তু ওই সময় আসলে ফটোগ্রাফির বিষয়টা তখন আমি যখন ফিল্ডে নামি তখন বুঝতে পারি, আপলোড করার পরে বুঝতে পারি যে না, আমার ফটোগ্রাফিটা সুন্দর হচ্ছে না, আরো ভালো করতে হবে। কিন্তু তখন হচ্ছে কি যে বিষয়টা ছিল আমার খুব বেশি কিছু ছিল না, এত ভালো ক্যামেরা বা এক্সট্রা কোনো ক্যামেরা ছিল না, মোবাইল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফিটা চালাতাম। যেহেতু আমার সবকিছু স্বল্প নিয়েই আমি শুরু করি, তো মোবাইল মাধ্যমে আসলে মোবাইল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফিটা করতাম। আসলে চমৎকার প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ই বিজনেস স্কলার প্রেজেন্ট লার্নিং বাই শেয়ারিং প্রোগ্রাম। আপনাদের আগেই বলেছি যে এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে, এই প্রোগ্রামে আমরা প্রতি পর্বে এক একজন উদ্যোক্তাকে নিয়ে আসি এবং এই উদ্যোক্তা তার উদ্যোক্তা হওয়ার টোটাল জার্নিটা আমাদের সাথে শেয়ার করে। সেই জার্নিটা, তারা কিভাবে জার্নিটা করে আজকে এই পজিশনে আসছে, সেই জায়গা থেকে আমরা একটা লার্ন করি এবং লার্নটা যেটা আমাদের পরবর্তীতে আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের উদ্যোক্তা জীবনে আমরা কাজে লাগাতে পারি। যদি এখান থেকে আমরা কোনো প্রতিবন্ধকতা দেখি, সেই প্রতিবন্ধকতা কিভাবে সলভ হবে সেটাও এখান থেকে নিয়ে নিই, যাতে আমরা ওই প্রতিবন্ধকতার মধ্যে পড়লে আমরা সেই জায়গাটা সলভ করতে পারি। তো ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা নিয়ে আসছি আমাদের কারুকর্মের স্বত্বাধিকারী মমা আপুকে। মমা আপুর কাছ থেকে শুনছি তার ধারাবাহিকতা। আর একটু বলে নেই, একটা মেয়ের ভিতরে কতটুকু ডেডিকেশন থাকলে যে মেয়ে নিজেই উদ্যোক্তা হওয়ার প্ল্যান করে, নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে নিজেই প্রোডাক্টটা তৈরি করে, নিজে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে, সেই ফটোগ্রাফি মোবাইলটা সে নিজেই আবার নিজের পেজে আপলোড করে, এবং যখন কাস্টমার আসে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে আবার নিজেই সেটা ডেলিভারি দিচ্ছে। তার মানে একটা উদ্যোক্তা হওয়ার যে গুণাবলী বা কষ্ট করার যে মন মানসিকতা থাকা দরকার, সবকিছুই আমরা দেখছি যে কারুকর্মের যে স্বত্বাধিকারী মমাপুর মধ্যে আছে। আমরা ধরে নিব হয়তোবা ভবিষ্যতে আমরা মমাপুকে সেই একটা জায়গায় দেখবো, যে জায়গাটা একটা মানুষের চূড়ান্ত একটি সাফল্যের জায়গা হিসেবে আমরা যেটাকে গণ্য করি। তো আমরা বলবো যে যদি আপুর এই হিস্টোরিগুলো, আপুর এই কথাগুলো যদি আপনাদেরকে এতটুকু ভালো লাগে, আমি বলবো যে আমরা এখান থেকে শিক্ষা নিব এবং লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করব, যাতে অন্যরাও লাইভটিকে দেখে শিখতে পারে। তো আমার কাজী নজরুলের সেই কথাটার কথা আসলে মনে মনে পড়ে গেল, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। তা আমরা সবসময় এটা বিশ্বাস করতাম বা জানতাম যে ব্যবসা মানে হচ্ছে পুরুষরা করবে, বিজনেস মানে, উদ্যোক্তা মানে হচ্ছে পুরুষরা করবে। বাট এই জায়গায় এসে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে খুব কম পুরুষই আছে যে এরকম ভাবে নিজে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে, নিজে প্রোডাক্ট তৈরি করে এবং নিজে সেই প্রোডাক্টটা ফটোগ্রাফি করে, নিজে মার্কেটিং করে এবং নিজেই সেই প্রোডাক্টটা ডেলিভারি দেয়। এটা খুব কম ছেলেদের মধ্যেই দেখা যায়। সেক্ষেত্রে একটা মেয়ে হয়ে তার ভিতরে কতটুকু ডেডিকেশন থাকলে সে এই কাজটা করতে পারে। আমরা আপুর সাফল্য কামনা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস হয়তোবা ভবিষ্যতে আপুকে আমরা আরেকটা শোতে নিয়ে আসবো, যেই শোতে আমরা দেখতে পারবো সে সাফল্যের চরম শিখরে চলে গিয়েছে। তো আমরা পরবর্তী জায়গায় চলে যাব, এবং পরবর্তী জায়গায় চলে যাওয়ার আগে আপনার কাছে যে একটা কথা আমাদের জানতে হবে, যে আপনি যখন হাতের তৈরি প্রোডাক্টগুলো আসলে শুরু করেছেন, তখন একটা পর যখন কাজ করেছেন, কাজ করার পর আপনি আসলে এর পাশাপাশি আর কোনো প্রোডাক্ট কি আপনি নিয়ে এসেছিলেন কিনা? হাতের জিনিস যখন আমি কাজ করতাম, হ্যান্ডমেড প্রোডাক্ট গুলোর পাশাপাশি অনেকগুলো প্রোডাক্ট লাইন তখন অ্যাড করি। যেমন আমি ল্যাম্পশেডের পাশাপাশি ওয়াল মিরর ছিল। তারপর এছাড়া আমার এক্সট্রা হিসেবে আমি যেটা সোর্সিং করা শুরু করি, উডেন আইটেম গুলো সোর্সিং শুরু করি, উডেন ক্লক, উডেন ক্যালেন্ডার, এসবে কিছু কিছু সোর্সিং আস্তে আস্তে বাড়াতে থাকি। কিন্তু তখন আসলে একটা প্রবলেম যেটা হয়, আমার ইনভেস্টমেন্ট যেটা আমি করেছিলাম, আমার ক্যাপিটালটা আস্তে আস্তে কমে আসছিল। তো ওই প্রবলেমটা তখন আস্তে ধীরে ফেস করতে থাকি। আমি প্রোডাক্ট লাইনটা বাড়ালেও তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের আসলে ব্যারিয়ার্স আসছিল। তখন হচ্ছে আমার হ্যান্ডমেডের পাশাপাশি, যেহেতু আমি একাই প্রোডাকশন করছি, একাই সেলিং করছি, তো হিউজ পরিমাণে প্রোডাকশন আমার একা, যেহেতু যখন দুইটা সেক্টর আমি একা সামলাচ্ছি, তখন হিউজ পরিমাণ প্রোডাকশন কিন্তু আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। এই জন্য আমি আলাদা সোর্সিং বাহির থেকে করা শুরু করি। তখন আমি উডেন কালেকশন আস্তে ধীরে আনি, সাথে আরো কিছু মানে রুম ডেকোরেটিভ আইটেম গুলো অ্যাড করতে থাকি আর কি। যেমন আমাদের ওকে। আরেকটা প্রোডাকশন ছিল হচ্ছে ইমোজি পিলো ছিল। ওই সময় খুব বেশি এটা রেসপন্স পাই, হ্যান্ড প্রিন্ট করে ইমোজি পিলো গুলো বিভিন্ন, তখন যেহেতু ইমোজি তখন একটা খুব একটা আকর্ষণীয় ব্যাপার ছিল,
তখন আমার এই চিন্তাটা করি যে ইমোজি দিয়ে আমরা পিলো তৈরি করবো, এবং ওটা খুব রেসপন্সিভ একটা প্রোডাক্ট ছিল কারুকর্মের জন্য ওই সময়। ইভেন এখন ওটার নক আসে, কিন্তু যেহেতু এখন আমি ভিন্ন ট্র্যাকে চলে আসছি, সেটা একটা পরের গল্প ভাইয়া। ওকে, তার মানে আপনি যখন হাতের তৈরি যখন প্রোডাক্ট করতেন, তার পাশাপাশি পরবর্তীতে আপনারা চলে আসছিলেন কি ওইটার সাথে আর কি উডেন প্রোডাক্টও নিয়ে আসছিলেন, কিছু আরো কিছু হ্যান্ডমেডের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসছিলেন। তো যদি আমি একটু বলি যে আসলে এসব প্রোডাক্টগুলো আপনারা আসলে কিভাবে রেডি করতেছেন বর্তমানে, আমি একটু এই কোশ্চেনগুলো করার উদ্দেশ্য একটু যে যারা ঘরে বসে আমাদের যেসব আপুরা বিজনেস করতে চান, তারা যাতে অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া পায় আপনার কাছ থেকে, নিজেরাও যাতে ঘরে বসে কাজ করার জন্য। সেই জন্য আমি আসলে এইভাবে কথাগুলো জিজ্ঞেস করা যে আপনারা হাতের তৈরি প্রোডাক্টের পাশাপাশি যেভাবে আপনি যেরকম উডেনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলেন, এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলেন, তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আসলে কিভাবে তৈরি করতেন, নাকি সোর্স করতেন, না কিভাবে কাজ করতেন আসলে প্রোডাক্টগুলো নিয়ে? আমি সে জাস্ট ওয়েটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ ভাই, হ্যান্ডমেড এর পাশাপাশি হচ্ছে আমি যেমন ইমোজি পিলোটা আমার নিজের তৈরি করতাম। আর ইমোজি পিলোর জন্য যে তুলা বা কাপড় এবং যেহেতু হ্যান্ড পেইন্ট ছিল, তো ওটার জন্য পেন্টিং এর জিনিসগুলো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল গুলো কিনে আনা হতো। আর এর পাশাপাশি যেহেতু যেটা বললাম যে ভাইয়া একলার পক্ষে মানে এত প্রোডাকশন পারছিলাম না, তো এর পাশে উডেন কালেকশনটা বাহির থেকে সোর্সিং হিসেবে আনা হতো। জি, মানে উডেন কালেকশনটা আপনি বাইরে থেকে সোর্সিং হিসেবে নিয়ে আসতেন। জি, মানে আমার দেখা এরপর যাচ্ছে যে আমার ভাইয়া বিভিন্ন সময় হচ্ছে পরীক্ষা যখন আসতো, সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তখন তো দেখা যাচ্ছে যে আমার পক্ষে প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না, আমার কিছু প্রডিউস করা যখন সম্ভব হতো না, তখন হচ্ছে যেন আমি ব্যাকআপ মানে প্রোডাক্ট হিসেবে তখন হচ্ছে আমি উডেন কালেকশন গুলো রেখেছিলাম আচ্ছা, এরপরে আমরা যেন যতটুকু ওটা। জানি যে আপনি হয়তোবা অর্নামেন্টস এর দিকেও আপনি কিছুটা ঝুঁকেছিলেন পরবর্তীতে। হ্যাঁ ভাই, আসলে এখন বর্তমানে আমি অর্নামেন্টস নিয়ে কাজ করছি। আর এটা শুরুর গল্পটা হচ্ছে যখন আমি ওই আমার হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো তৈরি করতাম। আসলে ভাই প্রোডাকশনের সাথে সাথে বিজনেস রান করার পাশাপাশি তো আমার পড়াশোনাটাও ছিল, কারণ তখন হচ্ছে কি আমি আমার বিবিএটা রানিং ছিল। এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল, সব কাজ একা করে পড়াশোনাটাও মেনটেন করা, তারপর তো হচ্ছে গিয়ে ভাইয়া ক্যাপিটালটাও শেষ হয়ে আসছিল, যেটা কিনা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। Even আমি তো আসলে ওভাবে গুছিয়ে নিয়ে তারপর শুরু করিনি, ফিল্ডে নামার পর হচ্ছে প্রবলেম ফেস করতাম আর তখন হচ্ছে সলভ করতাম, ব্যাপারটা এরকম ছিল। তো তখন আমি যেটা প্রবলেম গুলো ফেস করছিলাম পড়াশোনা, আর আমি তখন আস্তে যেটা হলো যে এইট সেমিস্টারে চলে আসি, সেমিস্টার ফাইনালের প্রায় কাছাকাছি, তখন হচ্ছে যে আমার তখন যেটা মনে করলাম যে আমার এই মুহূর্তে একটু থামা উচিত, পুরো ব্যাপারটা একটু গুছিয়ে আনা উচিত। কারণ একা সব কাজ করে আলটিমেটলি দিন শেষে ফলাফলটা খুব বেশি একটা ভালো আসছে না। তো এই জন্য আমি পুরো জিনিসটা হচ্ছে অর্গানাইজ ওয়েতে আনার জন্য একটু থামি, প্ল্যান করার চেষ্টা করি যে কি করা যায়। আমার এই ফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করতে থাকি, এবার এই দিকে হচ্ছে যে পাশাপাশি সেমিস্টার ফাইনাল দিই, আবার আমার ইন্টার্নশিপও করা হয়। ইন্টার্নশিপের পরে যেটা হয়, তখন আমি জিনিসটা যখন গুছিয়ে নিয়ে আসি, যে আমার ফার্স্ট প্রবলেম যেটা হয় ক্যাপিটাল প্রবলেম, আর এই ফার্স্ট প্রবলেমটা সলভ করার জন্য তখন হচ্ছে গিয়ে আমি একটা জব করি। তখন জবটা করেছি জিপি প্রসেসে, কাস্টমার ম্যানেজমেন্ট রিলেটেড একটা জব করি। তো ওইখানে 6 মাস থেকে ক্যাপিটালটা কালেক্ট করে, যেহেতু ভাই আমি শুরুতে বলেছিলাম ফ্যামিলির খুব একটা সাপোর্ট ছিল না, আর ক্যাপিটাল নিয়ে আমি ফ্যামিলিকে খুব একটা বিরক্ত করিনি, কারণ টোটালি আমি নিজেই ম্যানেজ করার চেষ্টা করেছি। আর এটার জন্য আমাকে 6 মাস জব করতে হয় জিপি কাস্টমার ম্যানেজমেন্টের ওই প্রসেসে। তো আহ, ওই জবটা করার পর, 6 মাস জব করার পর ক্যাপিটালটা কালেকশন করার পর দেন হচ্ছে আমি থিঙ্ক করি যে কি নিয়ে আসলে কাজটা করলে মানে গুছিয়ে আনার চেষ্টা করি। তখন হচ্ছে কি আমার যেটা মনে হয় যে হ্যান্ডমেড এর প্রোডাক্ট গুলো আমার আছে, সেটা আমি আলাদাভাবে রাখবো। আর তখন আমি ফোকাস করি জুয়েলারির দিকে। আর জুয়েলারির দিকে ফোকাস করার কারণ হচ্ছে যে আসলে ছোটবেলা থেকে আমার জুয়েলারি খুব বেশি পছন্দ হতো, মানে খুব ভালো লাগতো। যারা আমার পরিচিত যারা আছে, যদি কেউ দেখে থাকে তারা জানে, মানে একদম ছোটবেলা থেকে গহনার প্রতি একটা আলাদা রকম একটা ফ্যাসিনেশন কাজ মানে করতো। আপনিও কি এখন অনেক গহনা পরেন নাকি? না ভাই, সেরকম না, অনেক গহনা পরি বলতে হচ্ছে যেখানে যেটুকু প্রয়োজন। তবে কি হ্যাঁ, এই যে যখন দেখতাম ছোটবেলায় বউ সাজে, অনেক গহনাগাটি পরে বউ সাজে, ওটা খুব মানে জিনিসটার প্রতি খুব একটা ভালো লাগা কাজ করতো। তো মনে হতো যে আমি যদি পারতাম, আমার কাছে অনেক গহনার কালেকশন থাকবে। তো তখন ওই চিন্তাটা করলাম যে ওকে, আমি তাহলে মেয়েদের গহনা নিয়ে কাজ করতে পারি। আর আলহামদুলিল্লাহ ওই সময় খুব ভালো একটা সোর্স পেয়ে যাই গহনার জন্য। তো তখন হচ্ছে কি আমার সব, যেহেতু আমি সোর্স পেয়ে যাই, ক্যাপিটাল প্রবলেমও সলভ হয়ে যায়, এবং ভালো লাগার একটা জিনিস নিয়ে কাজ করা শুরু করি, মোটামুটি একটা গুছিয়ে নিয়ে এসে কাজটা করা শুরু করি। তো তখন হচ্ছে গিয়ে যেহেতু আমি আগে প্রবলেম গুলো আমার জানা ছিল,
তখন হচ্ছে আসলে আর থামতে হয়নি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1.5 বছর প্রায় হয়ে গিয়েছে, আমি এখন মেয়েদের গহনা নিয়ে কাজ করে যাচ্ছি। এই চমৎকার। আমরা হচ্ছে একটু গিয়ে ভাইয়া। একটু একটু মাঝখানে একটু জিজ্ঞেস করি, আপনি যে গহনাটা পরেছেন এটা কি আপনার এই কারুপণ্যের গহনা? জি ভাইয়া। আচ্ছা, যাক। না হলে আবার বুঝতাম যে আপনি হয়তোবা কারুপণ্যের গহনা যদি নিজেই না ব্যবহার করেন তাহলে আপনার কনজিউমার কিভাবে ব্যবহার করবে। যাই হোক, আমি যদি হ্যাঁ। বলি, আমরা পরবর্তী আসি যে প্রিয় দর্শক, আমরা আমরা আপুর কাছ থেকে শুনছিলাম কারুপণ্যের স্বত্বাধিকারী আমরা সৈয়দা ফাতিমা মোহাম্মদ আপুর কাছ থেকে শুনছিলাম কিভাবে তার উদ্যোক্তা জীবনের জার্নিটা হয়েছে, এবং জার্নিটা আসলে ইন্সপায়ারেবল জার্নি। কেন বলবো, যে একটা মেয়ে তার হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে সেই টাকা দিয়ে র ম্যাটেরিয়ালস কিনেছে। আপনার পুরো জার্নিটা একটু মাথায় নিন, খেয়াল করে দেখেন। সেই টাকা দিয়ে র ম্যাটেরিয়ালস কিনে সে পণ্য তৈরি করেছে, সেই পণ্য সে বিক্রি করার জন্য ফেসবুকে পেজ ক্রিয়েট করেছে, নিজের মোবাইল দিয়ে সেই ছবি তুলে সেই পেজে আপলোড করেছে, এবং সেই পেজে যখন অর্ডার আসে কাস্টমার সার্ভিসটাও সে নিজে দিয়েছে, এবং যখন ডেলিভারির সময় আসে ডেলিভারিটাও সে নিজে দিয়েছে। এবং পরবর্তীতে পড়াশোনার পাশাপাশি যখন দেখলো যে তার একটা লিকুইড সংকট, মানে মানি সংকটে, টাকার সংকটে পড়ে গেল, সেই টাকাটা যোগান দেওয়ার জন্য সে আবার একটি 6 মাস একটি জবও করেছে। আপনারা শুনলেন যে জিপিতে জব করেছেন, জব করে সে ক্যাপিটালটা কালেক্ট করে আবার সে বিজনেসে ব্যাক করেছে। তার মানে একটা উদ্যোক্তা হওয়ার জন্য যতগুলো ডেডিকেশন, যত হার্ড ওয়ার্কিং, মানে হার্ড ওয়ার্ক মেন্টালিটি থাকা দরকার, প্রতিটা মেন্টালিটি, শুধু মেন্টালিটি না, তার আমরা হার্ড ওয়ার্কিং ওয়ার্কার বলবো না, তাকে স্মার্ট ওয়ার্কার বলবো, যে সে প্রয়োজনে বুঝতে পেরেছে আসলে কিভাবে সে কোথা থেকে কিভাবে কি মেনটেন করে নিজেকে তৈরি করতে হবে উদ্যোক্তা লাইফে সাকসেস হওয়ার জন্য। সে প্রতিটা প্রসেসে কিন্তু সে নিজের চেষ্টায় করেছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আজকের কারুপণ্য ভবিষ্যতে হয়তো বা আড়ং-এর মতো বড় কোনো ব্র্যান্ড হিসেবে আমরা এস্টাবলিশ হিসেবে বাংলাদেশে একটি লোকাল ব্র্যান্ড হিসেবে আমরা দেখতে পারবো। এটাই আপুর জন্য আমাদের দোয়া রইল। তো আপুর কাছে আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, আপনি যখন বিজনেসটা শুরু করেছিলেন তখন আসলে নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়েছিলেন, সেই প্রতিবন্ধকতাগুলো আসলে কি ছিল? শুরুর হ্যাঁ, দিকের প্রতিবন্ধকতা বা প্রবলেমগুলো কি ছিল আসলে? শুরুর দিকে একেবারে যখন পড়াশোনার পাশাপাশি যখন কাজ করতাম, তখন শুরুর দিকে অনেক প্রতিবন্ধকতাই ছিল। কারণ আমাদের সমাজে ভাইয়া যেটা বললেন কিছুক্ষণ আগে, একটা ধারণা আছে যে ব্যবসাটা শুধুমাত্র পুরুষদের জন্য। একটা মেয়ে হয়ে কেন তোমাকে এসব করার কি দরকার, এরকম কথা আমাকে শুনতে হয়েছে। যে পড়াশোনা করছে, পড়াশোনার পরে জব করবে, চাকরি করবে, এটাই স্বাভাবিক, এটাই কিন্তু হয়ে আসে সাধারণত। কেন তোমার রাইট। এসব করার দরকারটা কি, না করলেই তো হয়। আমি তো আমার বাসা থেকে হাত খরচ পাচ্ছি, কেন আমি এগুলো করতে হবে, এই ধরনের কথা আমাকে শুনতে হয়। আর যেটা বললাম যে বাবা তো চাইতেন যেন আমি, এখনো চান যেন আমি চাকরির দিকে যাই। তো ফ্যামিলির সাপোর্টের সেরকম খুব বেশি একটা ছিল না, যদি মাত্র আমার ভাইয়ের সাপোর্টে এত দূর আসা। তার পাশাপাশি যখন আমার ডেলিভারি নিয়ে যেতাম, একটা মেয়ের পক্ষে কিন্তু এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল ওই সময়টা। যদি এখন হয়তো বা চিন্তা করতে যারা একটু যদি চিন্তা করি যে আমি সিএনজি নিয়ে যাচ্ছি মিরপুরের মতো একটা এলাকাতে, যেখানে আমি একদম কোনোদিন যাইনি, একদম নতুন এরিয়াতে যেতে হয়েছে। তো এইসব মানে ব্যারিয়ার্স গুলো খুব ভালোভাবে ফেস করতে হয়েছে। পরবর্তীতে যদিও ভাবে মানে এখন আস্তে ধীরে আমার এগুলো সব মানে সলভ করে আসতে পারছি, যেমন সোর্সিং প্রবলেম, ক্যাপিটাল প্রবলেম, বা ফটোগ্রাফিটা তখন নলেজ ছিল না, এখন যেরকম একটা নলেজ গ্যাদার করেছি ফটোগ্রাফির উপরে। তো আস্তে ধীরে আস্তে মানে প্রবলেম গুলো উতরে আসলে সামনের দিকে হাঁটছি এখন। তো বর্তমানে পরিস্থিতিতে, বর্তমানে বিজনেস যেভাবে আপনি রান করছেন, এই বিজনেস আসলে কি প্রবলেম ফেস করতেছেন এখন? বর্তমানে এখন যেটা করলাম, যখন আমি জুয়েলারি নিয়ে কাজ করা শুরু করি, তখন হচ্ছে ভাইয়া ফটোগ্রাফির যে একটা ব্যাপারটা থাকে, তখন ফটোগ্রাফির উপর একটু টুকটাক নলেজ নেই। তার মধ্যে হচ্ছে গিয়ে ভাই ক্ষেত্রে একটা ছোট্ট একটু মানে আমার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমি এত ভালো কিছু ফ্রেন্ড পেয়েছি যাদের কথা না বললেই না। তো তাদেরও তখন খুব সাপোর্টটা আসলে পাই। দেখা যাচ্ছে যে আমি বলছি যে আমার তখন আমি বুঝতে পারি যে জুয়েলারি যেহেতু শুধুমাত্র আমি হাতে তুলে নিয়ে ছবি দিব, একটু অন্যভাবে পরে তারপরে ছবি দিলে হয়তো কাস্টমার অ্যাট্রাকশনটা বেশি আসবে। এটা ফিল করে দেখা যাচ্ছে আমি আমার বান্ধবীকে বলছি যে লেটস ডু সামথিং, আমি ফটোগ্রাফি করি, ফটোশুট করি, সেও খুব ফটোশুট পছন্দ করে। তো তো আমার মনে আছে গত বছরই শীতকালে আমার বান্ধবী দেখা যাচ্ছে যে একদম শীতের মধ্যে শাড়ি পরে সে ফটোশুট করছে। আমার একটা ফ্রেন্ড আছে যার ক্যামেরা মানে ছবি তোলার হাত খুব ভালো, তো ওকে বললাম, ও চলে আসছে, সেও ছবি তুলে দিচ্ছে। মানে এইভাবে এইসব জিনিসগুলো যখন প্রবলেম ফেস করে, মানে ছবির জিনিসটা, ছবি এইভাবে আমার দেখছে যে কাস্টমার কাছে অ্যাট্রাকশন হচ্ছে না, ভাবে তখন অ্যাট্রাকটিভ লাগছে না, তখন আমি এই এই স্টেপটা নেই, ওকে আমি জুয়েলারি গুলো পরে তারপরে হচ্ছে কি আমি ছবিগুলো পাবলিশ করবো।
যেন দেখতে কিরকম লাগে, এটা লেন্থ কিরকম, বা এটা মানে পড়লে কিরকম দেখায়, লুকটা কিরকম চেঞ্জ হয়, এগুলো যেন কাস্টমারকে বুঝাতে পারি। তখন হচ্ছে আমি এই স্টেপটা নেই ফটোগ্রাফির দিক থেকে। তো আবার হচ্ছে যখন বলবো যে ভাইয়া মানে আমি হচ্ছে মানে শুরুতে যেটা বলেছিলাম, যেহেতু আমি প্রোডাকশন আর সেলিংটা একসাথে হয় না, এটা ফিল করতে পারি। তো আমি এখন প্রোডাকশনের দিকে খুব একটা ফোকাস করিনি। প্রোডাকশনটা আমি না করে যেটা আমি করছি এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন ধরনের আপুরা দেখবেন যে আহ, হাতে বানানো জিনিস তৈরি করছে বা বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না যে কিভাবে অনলাইনের সাথে হয়তো বা ইউজ টু না, কিভাবে তারা করতে পারে। তাদেরকে একটু ট্রেন আপ করার চেষ্টা করছে, সেই সাথে তাদের জিনিসগুলো আমি আমার কারুকর্মের মাধ্যমে সেল করার চেষ্টা করি। তাদের এখান ওকে। থেকে তাদেরও যেমন বেনিফিটটা হচ্ছে, আমিও সেরকম বেনিফিটেড হচ্ছি। কাস্টমারদের চাহিদা মতো এখানে হচ্ছে গিয়ে এই সুযোগটা কারুকর্মে আসলে পাওয়া যায়, যে কেউ যদি এসে বলে যে আপু এইরকম কি সম্ভব, যে আমি এইরকম একটা জিনিস চাচ্ছি, ইফ এটা পসিবল কিনা। তো তখন হচ্ছে আমি এভাবে আরো মানে আমার কাছে যারা যে আপুরা হচ্ছে গিয়া আমাকে প্রোডাক্ট গুলো দেয়, আমি যাদের কাছ থেকে সোর্সিংটা করি, তারাও খুব সুন্দর মতো প্রডিউস করে দিচ্ছে, তো তাদেরও সুবিধা হচ্ছে। তো এইভাবে আসলে সোর্সিং এর প্রবলেম বলেন বা অন্যান্য আদার্স যে প্রবলেম গুলো আছে সেগুলো আস্তে ধীরে সলভ করতে পারছি। যাক, চমৎকার আপু, আপনার কাছ থেকে আমরা শুনলাম আপনার উদ্যোক্তা জীবনের স্টোরি গুলো, যে স্টোরি আমাদের প্রতিটি উদ্যোক্তা জীবনের অনেক শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আপনারা জানেন যে বিজনেস স্কলার এই প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশের প্রথম ই কমার্স লার্নিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা শুধুমাত্র ই কমার্স নিয়ে আমরা লার্ন করবো, ই কমার্স নিয়ে আমরা শিখবো। এবং শেখাটা কখনো কখনো আমাদের একটু সিরিয়াস ভাবে শেখা হয়, কখনো শেখাটা আমাদের গল্পের মাধ্যমে শেখা হয়, শেখাটা কখনো আমাদের বিভিন্ন প্রোগ্রাম বা শো এর মাধ্যমে আমরা শিখে থাকি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যাতে আমাদের জার্নিটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তাদের সাথে নিয়ে আমরা একটি চমৎকার এবং সুন্দর এবং সম্ভাবনাময় ডিজিটাল বাংলাদেশ গড়তে পারি, সেই আশাই আমরা ব্যক্ত করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপু, আমরা যদি চলে যাই পরবর্তী জায়গায়, যে বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে, এই করোনা পরিস্থিতি আসলে উদ্যোক্তাদের জন্য অনেক একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমি যদি একটু আশার বাণী বলি, শুধুমাত্র অনলাইনে উদ্যোক্তা, অনলাইনের মাধ্যমে যারা বিজনেস করতেছে, ই কমার্স যারা করছে, এফ কমার্স যারা করছে, তারা যদি একটু সদিচ্ছা থাকে, একটু প্ল্যান করে দাঁড়ায়, তাহলে তাদের ক্ষেত্রে অথবা বিজনেসটা কন্টিনিউ করা সম্ভব। বাট বাকি যে এই করোনা পরিস্থিতিতে আসলে বর্তমানে আপনি আসলে বিজনেসটা কিভাবে রান করছেন, আপনার অর্ডার গুলো আগের মতোই বা আছে কিনা, বা কাস্টমার সাপোর্টটা কিভাবে দিচ্ছেন, ডেলিভারিটাও কিভাবে দিচ্ছেন, এই বিষয়ে যদি একটু জানতে চাচ্ছি বর্তমান করোনা পরিস্থিতিতে। বর্তমান পরিস্থিতিতে ভাইয়া যে সমস্যাটা হচ্ছে, আসলে এই সমস্যাটা একা আমার না, সবার জন্যই সমস্যাটা হচ্ছে। শুধু মানে ব্যবসায়ী না, যারা আমার গ্রাহকরা রয়েছে, ক্রেতা যারা ছিলেন, তাদেরও ক্ষেত্রে সেম প্রবলেমটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ভাই, এই পর্যায়ে অবশ্যই আগের মতো সেলিংটা নেই। যখন এই কিছুদিন আগে যেটা একদম আমাদের যেটা হচ্ছে একটা ফেস্টিভ ছিল, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের সময় একদম পুরোপুরি লকডাউন ছিল। তো দেখা যাচ্ছে যে ওই সময় আমি পহেলা বৈশাখ উপলক্ষে যে আমার কালেকশন গুলো আমি কালেক্ট মানে করি, যে আমার লটটা ছিল সেটা টোটালি পুরাটাই থেকে যায়। কারণ ওই সময়টা তো টোটালি লকডাউন সহ মানে পরিবহন ব্যবস্থা সবকিছুই বন্ধ ছিল, ডেলিভারি দেবারও কোনো অবস্থা ছিল না। আর কিছুদিন যাবত যেটা হচ্ছে যে আমার পেজ থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল যে একদম লকডাউনের কারণে ব্যবসা ক্ষণস্থায়ীভাবে বন্ধ ছিল। তো ওই সময় বন্ধ থাকলেও আমি যে কাজগুলো করি ভাইয়া, সেটা হচ্ছে কি কিছু আমার নিজের স্কিল ডেভেলপের জন্য কিছু কাজ করি। আমি এর আগেও হচ্ছে গিয়ে যখন সেকেন্ড টাইম আমি জুয়েলারি নিয়ে কাজ করা শুরু করি, তখন বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং নেই, কোর্স নেই বিভিন্ন জিনিসে। ই কমার্সের জন্য ট্রেনিং নেই, বা বিভিন্ন টপিকের উপর ট্রেনিং। ইভেন এখনো কিন্তু ভাই আমি কোর্স করছি, এই যে ই কমার্স স্কলারের যে ফেসবুক অ্যাডস এর এই কোর্সটা এখন অনলাইনে বসেই কিন্তু আমি করতে পারছি। তো এই যে লকডাউনের সময়টাতে ব্যবসা বন্ধ থাকলেও আমি আমার স্কিলটা ডেভেলপ করছি। আর কারুকর্মের জন্য যে কাজটা করেছিলাম, যে এই যখন লকডাউনটা ছিল, তখন হচ্ছে কিছুটা হচ্ছে গিয়ে মার্কেটিং কাজ করি, একটু প্রমোশনাল কাজ করি। কারণ এটা তো আমার একদম বন্ধ এখন। মানে পরিস্থিতির পরে হচ্ছে গিয়ে লকডাউনের জন্য বন্ধ, কিন্তু সব সময় তো আর বন্ধ থাকবে না। যাই হোক, আবার তো ঘুরে দাঁড়াতেই হবে। তো এই জন্য হচ্ছে একদম পুরোপুরি পেজটাকে মানে আমার কারুকর্মটাকে বন্ধ না রেখে কারুকর্মের টুকটাক প্রমোশনাল কাজগুলো আমি করি কিছুটা। যেমন খুবই সিম্পল একটা কাজ যেটা করি, যে এই যে রমজান মাসে আগের মতো সেরকম সেল নেই। এখন হয়তো একটু একটু অর্ডার আসছে, যেহেতু সামনে ঈদ আর খুব বেশি বাকি নেই। তো এখন অর্ডার গুলো আসলে খুব কেয়ারফুলি যেরকম দিতে হচ্ছে, যে একটা স্যানিটাইজার ব্যাপার আছে, সেভাবে প্যাকিং করছি।
আর এখানে ভাই প্যাকিংটা কিন্তু আমি অন্যদের থেকে খুব ডিফারেন্ট ওয়েতে করি, সেটা একটু আমি পরে বলি। তো ওইভাবেই হচ্ছে ডেলিভারির স্বল্পতাও রয়েছে, যেহেতু খুব কম সংখ্যক লোক ডেলিভারির কাজটা করছে, কিন্তু তাও খুব ঝুঁকি নিয়ে কাজটা করছে। তো এই ক্ষেত্রে সেলিংটা সেরকম নেই, আর চাইলেও ওই পরিমাণের অর্ডারটা আসলে নিতে পারছি না। তো সবকিছু মিলে এখন টুকটাক একটু প্রমোশনাল কাজ করছি, যেমন হচ্ছে কারুকর্মে এখন আমি রেগুলার যেটা হচ্ছে গিয়ে এই রমজান পুরো মাসের সেহরি ও ইফতারির সময়টা আমার কাস্টমার বা শুভাকাঙ্ক্ষীদের আমি দিয়ে যাচ্ছি, সেটা কারুকর্ম থেকে প্রোভাইড করা হচ্ছে। তো এইরকম কাজ মানে একেবারে থামিয়ে না রেখে কিছু না কিছু করে যাওয়া হচ্ছে আর কি। দ্যাট মিনস আমাদের বিজনেসের অপারেশন হয়তো বা কিছুটা, বাট আমাদের ব্র্যান্ডিং রিলেটেড যে কার্যক্রমগুলো আছে বা কাস্টমারের সাথে কমিউনিকেশন রিলেটেড যে কার্যক্রমগুলো সেগুলো আমরা আছি। আচ্ছা যাই হোক, আপনি একটু বলছিলেন যে আপনারা একটু ব্যতিক্রম ওয়েতে আপনারা প্যাকেজিংটা করেন, তো আমরা একটু এখনই শুনতে চাচ্ছি আসলে প্যাকেজিং এর ব্যতিক্রম ওয়েটা কি আসলে। প্যাকেজিং ওয়েটা হচ্ছে ভাইটা জানার জন্য কারুকর্ম থেকে অর্ডার করতে হবে। জাস্ট কিডিং ভাইয়া, কারুকর্ম থেকে অর্ডার করা লাগবে না। প্যাকেজিং ওয়েটা হচ্ছে, যেহেতু আমি শুরুতে আমার ক্রাফটিং এর প্রতি হচ্ছে একটা ভালোবাসা এখনো আছে, এবং আমার ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা আছে, একেবারে ছেড়ে দেইনি। এখন হয়তো বা বিজনেস পারপাসে করছি না, নিজের প্রয়োজনে নিজের বাসার জন্য হয়তো বা টুকটাক কাজ করছি। তখন আমার যেটা মনে হলো যে প্যাকেজিংটা অবশ্যই জুয়েলারি একটা যখন কেউ অর্ডার করছে, তখন তো সবাই চাইবে একটা বক্স বা একটা সুন্দর একটা শপিং ব্যাগে। তখন হচ্ছে কি আমার চিন্তা আসলো এই ব্যাপারটা একটু ডেভেলপ করতে হবে। তো এই ব্যাপারটা ডেভেলপ যেটা হচ্ছে, আমি এখানে যখন আপনি জিনিসটা হাতে পাবেন, তখনই একটা হাতের কাজের একটা ছোঁয়া পাবেন। যেমন হচ্ছে ছোট ছোট যখন আমি ফিঙ্গার রিং বা নোজ পিন গুলো দিচ্ছি, সুন্দর ক্রাফটিং বক্সে করে দিচ্ছি, বা ছোট্ট শপিং ব্যাগে করে দিচ্ছি, যখন আমি বড় ধরনের জিনিস দিচ্ছি, এবং এই সবকিছু আমার নিজের হাতের বানানো, যেন কাস্টমার ফিল করতে পারে যে এখানে একটা হিউম্যান টাচ আছে, যে খুব যত্ন নিয়ে প্যাকিংটা করা। তো এই জিনিসটা হচ্ছে অন্যদের থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যেন জিনিসটা ক্রাফটিং এর সাথে সাথে হচ্ছে গিয়ে একটা জিনিসটা আমার প্যাকেজিং যেটা হচ্ছে, আমরা কোনো কিছু কিনে আনার পর প্যাকেটটা ফেলে দিই, কিন্তু এতটুকু বুঝা মানে আমি এনশিওর করতে পারি যে প্যাকেটটা নেওয়ার পর কাস্টমাররা অন্য কোনো ইউজের জন্য হলেও রেখে দিবে। এই হচ্ছে গিয়ে আমার ওকে, ডিফারেন্সটা আপনি অন্যদের মানে থেকে। আপনি প্রথম লুকটাই চাচ্ছেন যে কারুর পণ্য যে একটা হাতের কাজের যে একটা ছোঁয়া, ওই স্পর্শটা আসলে প্রথম Yes. লুকে আপনি দিতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি, আহ, আপনারা যদি কারুর পণ্যের এই হাতের স্পর্শে চমৎকার স্পর্শের এই প্যাকেজিংটা দেখতে চান, প্যাকেজিং না, দ্যাট মিনস আপনি যদি তাহলে আপনারা অবশ্যই কারু পণ্য থেকে ছোট একটি প্রোডাক্ট হলো অর্ডার করুন, যদি তার এখন সম্ভব হয় অর্ডারটি দেয়ার এই কোভিড-19 পিরিয়ডের সময়। তো আমরা যদি একটু চলে যাই আপনার পরবর্তী জায়গায় আপু, সেটা হচ্ছে এখন তো আপনার ব্যবসার অবস্থা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো। তো এই অবস্থাতে, এই আগের চাইতে বর্তমানে এই পরিস্থিতিতে আসার পরে এই অবস্থাতে আসলে আপনি কাস্টমার ম্যানেজমেন্ট আসলে কিভাবে করছেন, কিভাবে কাস্টমারদেরকে ডিল করছেন যখন আপনার পেজে কমেন্টস আসতেছে, সেই কমেন্টসটা কিভাবে মেনটেন করতেছেন, ডাটাবেসটা কিভাবে মেনটেন করতেছেন, এবং এই কাস্টমারকে পরবর্তীতে আপনি প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে আর কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, পরবর্তীতে পুনরায় কাস্টমারকে আপনার কাছে ফিরে আসার জন্য আর কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, নিলেও বা সেই পদ্ধতিটা কি, এই বিষয়গুলো যদি জানছি। দ্যাট মিনস টোটাল কাস্টমার ম্যানেজমেন্ট প্রসেসটা কি আসলে কিভাবে করছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। ও কাস্টমার ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে গিয়ে আমি যেহেতু মাঝখানে একটা জব করি, সেখান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমার কিন্তু ওই জব থেকেও আমি কিছুটা হচ্ছে গিয়ে একদম সামনাসামনি থেকে আমি বুঝতে পারি, শিখতে পারি। তো সেখান থেকে যেটা সবচেয়ে যেটা হচ্ছে আমার যেটা বুঝতে পারি, এবং এটা হচ্ছে সবার জন্য, কাস্টমার হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তাদের জন্যই সবকিছু, তাদের জন্যই আসলে এত সাজিয়ে গুছিয়ে তাদেরকে তাদের সামনে প্রেজেন্ট করা। কাস্টমারের কাছ সাথে ডিলিংটা হচ্ছে এমন ভাবে আমি কখনো খুব বেশি ফর্মাল ওয়েতে করি না। আমি চেষ্টা করি তারা যেভাবে কমফোর্ট ফিল করে তাদের সাথে সেভাবেই কমিউনিকেট করতে। যেমন যদি কেউ চায় যে না, সে একদম ইভেন অনেক সময় ফেস করে থাকি যেমন হচ্ছে একদম আঞ্চলিক ভাষায় কথা বলছে, তো আমিও চেষ্টা করি তাদের সাথে সেভাবেই তাদের কমফোর্ট জোনে, তাদের মতো আঞ্চলিক ভাবে বলতে না পারলেও আমাকে খুব একদম হচ্ছে ফর্মাল ওয়েতে কথা তখন না বলে চেষ্টা করি তার জন্য কমফোর্ট হয়, তার সে যেন বুঝতে পারে, সেভাবে তার সাথে কথা বলি। তাকে যেন মানে ইভেন আমার কার্যক্রমের থেকে আপনারা কিছু ফ্যাসিলিটি পাবেন, যারা কিনা আছে তারা তো জানেই, যেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে কি অর্ডার করতে পারছে না যে কোনো কারণেই হোক, বা অনেক সময় যেটা হয় সামনের মাসে কারো বার্থডে বা কোনো উপলক্ষে সে নিবে, এখন নিবে না, কিন্তু সে চাইলে এটা বুক করে রাখতে পারে কারুকর্মে। এই ফ্যাসিলিটি কারুকর্ম থেকে দিই, যে এই মুহূর্তে না নিলেও একটা কিছু রুলস মেনে আর কি নির্দিষ্ট সময় অনুযায়ী তার জন্য প্রোডাক্টটা রেখে দেওয়া হয়, বুক করে রাখা হয়, পরবর্তীতে তার সুবিধা মতো সে আবার অর্ডার করে নিয়ে নিবে। এই ওকে। ফ্যাসিলিটিটা দেওয়া হয়। আর যেটা বললাম যে সবসময় যখন কমিউনিকেট হয় একটা হিউম্যান টাচ থাকে, কথা বলার সময় বলেন বা তার সাথে যখন
আর আফটার সেল সার্ভিস হিসেবে ভাইয়া প্রোডাক্টটা পৌঁছে দেওয়া পর্যন্তই যে আমাদের দায়িত্বটা শেষ তা না। দোকান থেকে যখন কেউ কোনো কিছু পারচেস করে ওকে কিনে নিয়ে গেল শেষ, কিন্তু আমাদের যারা অনলাইনে যারা আমরা কাজ করি তাদের কিন্তু যতক্ষণ না ডেলিভারি হচ্ছে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছাচ্ছে খুলে না দেখছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা টেনশন কাজ করে যে হ্যাঁ ঠিকঠাক মতো পৌঁছালো কিনা। তো আমারও ক্ষেত্রে সেম হচ্ছে গিয়ে যখন হাতে পাচ্ছে তখন হচ্ছে গিয়ে আবার একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে ওকে আপু পছন্দ হয়েছে, আপু বা ভাইয়া যেই হোক, যে সবকিছু ঠিকঠাক আছে তো। তো অনেক দেখা যাচ্ছে যে পরে একটা ছবি দিচ্ছে, ইভেন আমার গ্রুপটা আমি এইভাবেই রাখি যে চাইলেই সবার জন্য যে পরে একটা ছবি দিল, একটা ফিডব্যাক দিল, পেজে রিভিউ দিতে না পারলেও যেন গ্রুপে একটা ফিডব্যাক রিভিউ আকারে দিতে পারে। তো এরকম একটা অপরচুনিটি রাখি। বা অনেকেই আছে যে আরেকটা যেটা করার চেষ্টা করে একদম হিউম্যান টাচ দেওয়ার চেষ্টা করে যে আহ এই কালারের শাড়িটা আছে আপনি একটু কি দিয়ে আপনার এরকম কিছু একটা দেখান যেন ম্যাচিংটা হয়। তো এইরকম ছোট ছোট টিপসও দেওয়ার চেষ্টা করে যে ওকে এই ড্রেসের সাথে কম্বিনেশন করলে কোন কালারটা জুয়েলারিটা খুব ভালো মানাবে, এটার সাথে কি আপনি শাড়ি পরবেন, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি মানে লং নেকলেস পরবেন নাকি শর্ট নেকলেস পরবেন। তো এরকম ধরনের যখন কেউ এসে মানে সাধারণত জিজ্ঞেস করে, তখন সে যখন আমার কাছ থেকে এই টিপসটুকু নিয়ে এক্সট্রা হচ্ছে গিয়ে সার্ভিসটুকু নিয়ে যাচ্ছে, তখন সে কিন্তু আবার অন্যদেরকেও বলছে যে কারুকর্মে হচ্ছে এই সার্ভিসটা পেয়েছি, ওই আপু বলেছিল যে এটার সাথে এটা মানাবে সেজন্য আমি পড়েছি। তো এর ফলে কিন্তু কাস্টমার, নতুন কাস্টমার যেরকম আসছে, আফটার সেল সার্ভিস হিসেবে যখন আমি আবার তাকে নক করছি যে আপনি সবকিছু ওকে কিনা, তখন কিন্তু আবার ওই কাস্টমার আবার আমার কাছে ফিরে আসবে সবকিছু মিলে প্যাকেজিং বা তার সাথে যে কমিউনিকেশনটা মেনটেন করার চেষ্টা করছি, তাকে একটা গ্রুপে আনার চেষ্টা করছি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পার্সোনাল আইডিতেও অ্যাড হয়ে যাচ্ছে। এই কমিউনিকেশনটা মেনটেন করার মাধ্যমে কিন্তু অন্য কোথাও না গিয়ে আবার কারোক্রমেই ফিরে আসতে হয়। তো এটা হচ্ছে গিয়ে সব টোটালি আমি চেষ্টা করি সবসময় একটা হিউম্যান টাচের মধ্যে থাকতে। আর এটার এরপরে হচ্ছে ভাইয়া এটার জন্য আমি যেটা চেষ্টা করি, যেহেতু আমি এখন পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আপুদেরকে টিপস গুলো না দিয়ে একটু যদি সবার জন্য টিপসটা দেওয়া যায়, এই জন্য আমি একটা ব্লগ সাইটও ভাইয়া ওপেন করেছি, যেটা হচ্ছে কি এখন রানিং আছে, blog.কারুকর্ম.com। এই ঠিকানায় গেলে হচ্ছে এরকম গহনা রিলেটেড টুকটাক টিপস পাবেন। যেটা শুরুতে বলেছিলাম যে ভাইয়া আমার লেখালেখির একটা অভ্যাস আছে, আর এটার মূলত আমি ইন্সপিরেশনটা পাই হচ্ছে আমার দাদা একজন লেখক ছিল। তো যদিও উনি অনেক আর্লি পাস্ট, তো যার জন্য হচ্ছে তার পান্ডুলিপি গুলো দেখে তখন থেকে আমি একটা ইন্সপিরেশন পাই যে আমিও এরকম লেখালেখি করবো। তার হাতের লেখা খুব সুন্দর ছিল, কারণ ওই সময় তো আসলে এরকম প্রেস বা পাবলিকেশন ছিল না। তার হাতের লেখাগুলো এত সুন্দর ছিল, তখন আমার লেখালেখির ওখান থেকে একটা ইন্সপিরেশন পাই। আগেও লেখালেখির কাজ টুকটাক করতাম, যেমন আমার ফার্স্ট ইনভেস্টমেন্টটা সেখানেই ছিল। তো এইখান থেকে মনে হলো যে কারুকর্মের আলাদা হচ্ছে কি একটা ব্লগ সাইট আমি ওপেন করি, যেখানে হচ্ছে গিয়ে গহনা রিলেটেড আমার লেখালেখি গুলো আমি দিই, টুকটাক টিপস দেওয়ার চেষ্টা করি, বা গহনার উৎপত্তি বা সেটা হচ্ছে কি আমাদের এই উপমহাদেশে কিভাবে গহনা গুলো আসলো এগুলো নিয়ে রিসার্চ করে, আবার পাশাপাশি হচ্ছে সবাইকে জানানোর উদ্দেশ্যে সেগুলো নিয়ে একটু লেখালেখি করি। এভাবে আসলে এই করোনা পর্যায়ে এই করোনার সময়টা যেরকম স্কিল ডেভেলপ করছি, পাশাপাশি একটু ব্লগটাতেও সময় দেওয়ার চেষ্টা করছি। চমৎকার চমৎকার, দ্যাট মিনস আমরা বলে নিচ্ছি যে আমাদের প্রিয় দর্শক, এটা আমরা আপনার কাছ থেকে একটা চমৎকার একটি কৌশল, যদিও আমরা অনেকে এটা করছি আর যারা না করছি তারা এটাকে ফলো করি। সেটা হচ্ছে যখন আমাদের সেলটা যেহেতু আমাদের একটু এখন কম আছে, যাদের ভালো আছে তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের কম আছে তারা আসলে এই জায়গাটাতে কোম্পানির বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডের জন্য কাজ করতে পারেন। সেই সাথে একটি প্রতিষ্ঠানের ব্লগ একটা প্রতিষ্ঠানকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই ব্লগও হচ্ছে কাস্টমারের একটা ওয়ান কাইন্ড অফ সেবা। তো এই সেবাটা নিয়ে আপনারা থাকতে পারেন এবং আপুর মতো আপনারাও ফলো করতে পারেন। এই কাজগুলো নিয়ে আপনারা আপনাদের উদ্যোক্তা জীবনটাকে আরেকটু আগায় নিতে পারেন। তো আপু আপনার কাছে যদি আমরা একটু যাই, যে আপনি তো হাতের তৈরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেছেন, ক্রাফটিং নিয়ে করেছেন, কাজ করেছেন, উডেন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এখন অর্নামেন্ট সাথে নিয়ে কাজ করছেন। এই যে টোটাল যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, ক্রিয়েটিভ যে উদ্যোক্তা যদি আমরা আপনাকে বলি, এই যে সৃজনশীল চিন্তা নিয়ে যে আপনি কাজগুলো করেন, এই কাজগুলোর এই প্রোডাক্টগুলোর কমপ্লিট প্রোডাক্টে আসলে ক্যাম্পেইনটা বা মার্কেটিং পলিসিটা আপনার আসলে কি, কিভাবে আসলে আপনি কাস্টমারের কাছে পৌঁছান, কোন পদ্ধতি অ্যাপ্লাই করে আসলে? কাস্টমারের কাছে ভাইয়া শুধুমাত্র ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে আসলে কাস্টমার ভাবে নতুন কাস্টমার রিচ করাটা একটু দেখা যাচ্ছে সবসময় হয়ে ওঠে না বা একটু ডিফিকাল্ট। তো এক্ষেত্রে বিভিন্ন সেল পোস্টের পাশাপাশি যেটা আমি শুরু করেছি, যেটা আমি মাত্র ভাই কিছুক্ষণ আগে বললাম যে এই মুহূর্তে আমার ওয়েবসাইটে রানিং নেই, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ কারুকর্মের ওয়েবসাইটটাও চলে আসবে।
তো আমি যেটা চিন্তা করলাম যে ভিন্নভাবে একটু মার্কেটিং করার চেষ্টা করি, কারণ সেল পোস্ট করে বুস্টিং করে সবাই সেল করছে। তো এই ক্ষেত্রে যদি একটু বের হয়ে এসে চিন্তা করি যে বুস্টিং বা সেল পোস্টের পাশাপাশি, সেই ক্ষেত্রে আমি যেটা করি যে কার্যক্রমে ব্লগ মার্কেটিংটা শুরু করি। ব্লগ মার্কেটিংটা এভাবেই আমি করি, যেটা হচ্ছে গিয়ে আমি যেই সার্ভিসটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি আমি আমার কাস্টমারদেরকে দিতাম, সেটা চেষ্টা করলাম যে এই কথাগুলো বা এই টিপস গুলো সবাই যদি একসাথে জানাতে পারি, সেই চিন্তা করে সবকিছু ভেবেই আসলে মার্কেটিং এর কথাটাও চিন্তা করে কার্যক্রমে ব্লগ সার্ভিসটা মানে কার্যক্রমে ব্লগ সাইটটা আর কি চালু চালু করে সেখানে এমন ভাবেই যে এটা আমি একটু ডেভেলপ করার চেষ্টা করি যে সেখানে শুধুমাত্র যে আমরা কার্যক্রমে যারা আছে শুধু তারাই যে মানে লেখা পোস্ট করতে পারবো তা না। এখানে চাইলে হচ্ছে গিয়ে চাইলে যে কেউ লেখা পোস্ট করতে পারে, এবং অন্যরাও লেখা দিচ্ছে। যে চাইলে হচ্ছে গিয়ে আপনার যে কোনো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার পছন্দ মতো যে কোনো ক্যাটাগরিতে আপনি লেখা পোস্ট করতে পারেন। এখানে এই অপশনটা দিয়ে আছে, এবং একদম সম্পূর্ণ তার রয়্যালিটিতেই কিন্তু লেখাটা পোস্ট হয়। এবং ইভেন কেউ যদি চায় যে তার সাথে এই লেখকের সাথে কন্ট্যাক্ট করতে, সেই ওয়েটাও তার কিন্তু একদম সেখান থেকে আমাদেরকে ছাড়াই তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারবে, আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে কি আমি পুরো ব্যাপারটা এভাবেই রাখি যেন আমার তো যতটুকু যা সার্ভিস দেওয়ার আমি দিচ্ছি, এখানে কিনা গহনার উৎপত্তি থেকে শুরু করে কোন আউটফিটের সাথে কোন ধরনের গহনাটা মিলবে, আপনার চেহারার গড়নের সাথে মিল করে যে কোন কানের দুলটা খুব ভালো যাবে, কোন ধরনের জিনিসটা আপনাকে ভালো মানাবে, এই টিপস গুলো তো দিচ্ছি সবার জন্য। সেই সাথে যদি কেউ মনে করে যে তাদের নিজেদের ওপিনিয়ন বা তাদের নিজেদের লেখালেখি কোন একটা বিভিন্ন ক্যাটাগরিতে তারা চাইলে লিখতে পারে, তারাও চাইলে সেখানে এখানে লেখা দিতে পারে। তাদের লেখাটাও হচ্ছে এখানে পাবলিশ করা হয়, এবং যে কেউই তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারে। এই ওকে, সিস্টেমটা আমি চমৎকার। এখন কাজ ওকে, করছি। তো এর বাইরে আসলে আপনি ব্লগ কন্টেন্ট ব্যবহার করেন বা বুস্ট করেন ফেসবুক যেটা বললেন, হ্যাঁ, এর বাইরে আর কোনো ক্রিয়েটিভ, যেহেতু আপনার থিঙ্কিং চিন্তাধারাটা ক্রিয়েটিভ, সো আর কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং কোনো অ্যাপ্লাই করছেন কিনা যেটা আসলে আপনার বিজনেসটাকে একটু অন্যদের চাইতে একটু ব্যতিক্রম কাস্টমারের মনে জায়গা নিয়েছে, একটু ব্যতিক্রম ভাবে? জি ভাই, এখন আসলে আমার সবকিছু তো একদম আচ্ছা, সবকিছু এই ছেড়ে প্রশ্নের মাঝখানে আমি একটা প্রশ্ন যোগ করি। আমাদের দর্শক একটা প্রশ্ন করেছে অলরেডি, আমি প্রশ্নটা স্ক্রিনে উপর উঠিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, লিখছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু স্পেশাল টিপস সম্পর্কে জানতে চাই। আসলে স্পেশাল টিপস সোশ্যাল মিডিয়াতে অনেক রকমই আছে, তো আপনার যেটা বললাম যে আপনি স্পেশালিটি কি ইউজ করেন, এবং যেটার কারণে দর্শক বা যেটার কারণে কনজিউমার আপনার প্রতি আলাদাভাবে অ্যাট্রাক্ট হয় এবং অন্যদের চাইতে আপনি আলাদা, এবং সেটা যদি সোশ্যাল মিডিয়াতে করে থাকেন, আমাদের এই একজন বন্ধু যেটা যেহেতু মেসেজ দিয়েছে, আপনি সেটা সম্পর্কে একটু বলে দিন একই সাথে। থ্যাংক ইউ ভাইয়া যে প্রশ্ন করেছেন। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে ভাই, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র ফেসবুকে না, যেমন আমি যেটা করি আমার ইনস্টাগ্রামেও কিন্তু কারুকর্মের বিজনেস আইডি রয়েছে। তো এছাড়া হচ্ছে গিয়ে একটা বিজনেস নাম্বার তো অবশ্যই থাকে, যেমন হচ্ছে সেটাতে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এসব চালু করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন বুস্টিং এগুলো তো খুব কমন, এগুলোর পাশাপাশি সেল পোস্ট করে বিভিন্ন গ্রুপে অনেকে সেল পোস্ট করে থাকে। এগুলো কিন্তু খুব ভালো ইফেক্টিভ হয়, বা অনেকে লাইভ করে, আমি নিজেও আমার খুব লাইভ করতাম, কিন্তু এখন লাইভের সঙ্গে ইয়াটা কমে গিয়েছে। আর এর পাশাপাশি যেগুলো বললাম যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো হচ্ছে গিয়ে এগুলোতে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে দেখতে পারেন যে ইমোতে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার একটা যখন আপনি আপনার কারো যেমন আমার কারুকর্মের নাম দিয়ে, আমার কারুকর্মের লোগো দিয়ে আমি যখন এটা ওপেন করে রেখেছি, সেখানে কিন্তু স্টোরি দেওয়ার একটা সুযোগ থাকে। এই টিপসটা আমি একটু বলি। সেখানে আপনি চাইলে আপনার যে প্রোডাক্ট গুলো রানিং আছে, সেই রানিং প্রোডাক্ট গুলো এটা কিন্তু কি আপনি চাইলে স্টোরিতে ইনস্টাগ্রামে? শেয়ার করতে ইনস্টাগ্রাম? পারেন। হ্যাঁ, এটা কি ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম? স্টোরি দেওয়া যায়, ইনস্টাগ্রামে তো আপনি পিক আর আপলোড করতে পারছেন, স্টোরি হিসেবে দিতে পারছেন। হুম, আর এছাড়া আর হোয়াটসঅ্যাপ বা ইমো, সেখানেও কিন্তু আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে টুইটারও ব্যবহার করতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া গুলো চাইলে আপনার বিজনেসের জন্য শুধুমাত্র ফেসবুকে না থেকে সেখান থেকে বের, সেটার পাশাপাশি এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারেন। ইভেন হোয়াটসঅ্যাপেও আপনি একটা স্টোরি দিয়ে রাখেন বা দুটো স্টোরি দিয়ে রাখেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যেটাই হোক না কেন। এখানে আপনার কাস্টমাররা যখন আপনাকে নক করতে যাবে, অনেকেই হয়ে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করার ট্রাই করে বা ইমোর মাধ্যমে কন্ট্যাক্ট করার ট্রাই করে, সেখানে আপনার স্টোরি গুলো দেখে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলো বা তাদের আগ্রহ জাগতেই পারে। তো এইভাবে আপনি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে, এটা আমি করে থাকি, তো আপনি টিপসটা হচ্ছে গিয়ে আপনিও কাজে লাগাতে পারেন। আর সোশ্যাল মিডিয়ার বাহিরে যেটা হচ্ছে ভাইয়া যেটা জানতে চেয়েছিলেন যে অন্য কোনো মার্কেটিং ওয়ে অ্যাপ্লাই করি কিনা, অন্য কোনো মার্কেটিং ওয়ে বলতে হচ্ছে সে যে বলছে আমি সোশ্যাল আহ, মিডিয়াতে মার্কেটিং এর স্পেশাল টিপস। সোশ্যাল সরি মিডিয়াতে ভাইয়া সে স্পেশাল টিপস বলছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্পেশাল কিছু টিপস সম্পর্কে জানতে চাই।
যে আলাদা কি, সেটা তো অলরেডি আপনি বলেই দিচ্ছেন যে আলাদা আসলে হ্যাঁ স্পেশালি কিভাবে সে কাজ করবে। জি জি। ওকে, যেটা বলছিলেন বলেন। আর যেটা ভাইয়া বললেন যে মার্কেটিং এর ক্ষেত্রে অন্য কোনো ওয়ে আমি অ্যাপ্লাই করি কিনা, আসলে মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে নতুন কয়েক মাস হয়েছে আমার কারুকর্মে ব্লগ সাইটটা চালু করেছি, সেটা এখন রানিং আছে। আর অন্য কোনো ওয়ে বলতে হচ্ছে গিয়ে আমি যেহেতু খুব বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপের মতো বিভিন্ন কোর্স করি বা বিভিন্ন যেখানে হচ্ছে গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি, তো সেখানে যেখানে আমি যখন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি সেখানে চেষ্টা করি যে আম, আমার কারুকর্মের জন্য একটু ডিফারেন্ট কোনো কিছু শো করার জন্য। লাইক সবাই তো ভিজিটিং কার্ড দেয়, যেখানে নতুন কারোর সাথে পরিচিত হলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলে, যখন কোনো বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন আমি একটু চেষ্টা করি যে কার্ডটাই তো ভিজিটিং কার্ড না দিয়ে অন্য কোনো একটা ধরনের কার্ড দিতে। লাইক আমার ক্রাফটিং থেকেই সেখানে একটু ভিন্ন রকম একটু ক্রাফটিং এর ছোঁয়া থাকবে, এরকম একটা কার্ড দিতে যেন পরবর্তীতে সেই জিনিসটা সে পরবর্তীতে দেখলে মনে হবে আচ্ছা ঠিক আছে কারুকর্ম একটা জুয়েলারি অনলাইন একটা শপ আছে বা এইরকম কোনো কিছু একটা। কারণ কার্ড গুলো যেটা হয় আমরা কোথাও গেলে সবাই যখন কার্ড দেয় কার্ড জমাতেই থাকি, অনেকগুলো কার্ড হয়ে যায়, মনেও থাকে না কার কাছ থেকে কোনটা নিয়েছিলাম, এই ব্যাপারটা কিন্তু ঘটে। তো চেষ্টা করি সেখান থেকে যেন আমাকে একটু আলাদা করে হচ্ছে গিয়ে আমাকে মনে রাখতে পারি সেরকম কিছু একটা করার। এরকম টুকটাক ছোটখাটো বিভিন্ন ধরনের আসলে মার্কেটিংটা আসলে আহ চলতে ফিরতে আসলে মানে যখন আসবে যে এটা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে করা যায় কিনা তখন হচ্ছে প্রয়োগ করা হয় বা আপনারা নিজেরাও সেটা প্রয়োগ করতে পারেন যারা এখন কিনছেন। এই ওকে, চমৎকার। প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, এতক্ষণ তো আমরা সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যে আপু যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে এই টেকনিকগুলো আসলে আমরা যদি ঘরে বসে খুব ছোট ছোট হইতে গুছিয়ে অ্যাপ্লাই করি এই টেকনিকগুলো খুব কাজে দিবে। বাট আমরা যদি প্রথমেই আগে পেমেন্ট বা আমরা খরচ করে যে বুস্টিং এ যে চাই সেটা যদি না করে আমরা এই টোটাল বিষয়টাকে মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর টোটাল বিষয়টাকে একটু গুছিয়ে নিই, আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিই, যেটা হলো হোয়াটসঅ্যাপ ইমোতে যদি আমরা একটু গুছিয়ে নিই, টুইটার বা আমাদের ফেসবুকের বাইরে থেকে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে হবে কি আমাদের যদি কখনো ফেসবুকে রিলেটেড কখনো প্রবলেমগুলো হয়, বিজ্ঞাপন রিলেটেড কোনো প্রবলেমগুলো হয়, তাহলে কিন্তু আমরা তারপর আমাদের সেল জায়গাটা কন্টিনিউ করতে পারি। তো আপুর এই টেকনিক থেকে আমরা আসলে শিখতে পারবো, জানতে পারলাম যে কিভাবে আসলে ফেসবুকের বাইরে গিয়েও কিভাবে আসলে আমরা আমাদের পরবর্তী সোশ্যাল মিডিয়াগুলোকে গুছিয়ে আমরা আমাদের মার্কেটিং এর জায়গাগুলো চালিয়ে যেতে পারি। তো আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনি বেশ কয়েকবার বলেন যে আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন, তো আসলে আমরা জানি যে ই কমার্স হচ্ছে একটি এরকম একটি বিজনেস যে বিজনেসটা আসলে না জেনে না বুঝে আসলে করা সম্ভব না। ট্রেডিশনাল ব্যবসার মতো না, ট্রেডিশনাল ব্যবসার চাইতে টেকনোলজি নলেজটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস একটি নলেজ নির্ভর ইন্ডাস্ট্রি এখন একটা সময়ের দাবি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে বিজনেস করার জন্য আপনি যেটা বলেন বিভিন্ন সময় ওয়ার্কশপ করেছেন, ট্রেনিং করেছেন, আসলে আপনি কি কি টাইপের ওয়ার্কশপ করেছেন আর কেনই বা আপনার কাছে মনে হলো যে ওয়ার্কশপ ট্রেনিং গুলো আসলে আপনার করা দরকার? এটা একটু আগে জানতে চাইবো যে আসলে কেনই মনে হলো ওয়ার্কশপ, কারণ আমাদের দেশে উদ্যোক্তাদের সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বিজনেস করবো আবার শেখার কি আছে। সো যেহেতু এখন একটা কম্পিটিশনের যুগ, আপনি নলেজ এবং নলেজটা আপনার ভিতরে যত বেশি স্ট্রং থাকবে তত বেশি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি বা আপনার চিন্তা শক্তি তত বেশি স্ট্রং হবে, আমরা যতটুকু বুঝি। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস করাটা অনেক জায়গাটা সহজ হয়ে যায়। সো আপনার ভিতরে আসলে কেন চিন্তাটা আসলো যে আপনার আসলে ওয়ার্কশপ বা ট্রেনিং গুলো আসলে করা দরকার এবং কি কি ট্রেনিং করেছেন? আসলে শেখার কোনো শেষ নাই। মানে এটার তো হচ্ছে গিয়ে আমরা জানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখবো, আর শেখার চাহিদাটা আসলে হয় যেন আমার যেটা ফিল করে যে আমি সব কাজ সবকিছু যে আমি একাই করব সেটা হবে না। দেখা যাচ্ছে কিছু কাজ আমাকে অন্যের দ্বারস্থ হতে বা হতেই হয়, কিন্তু সেই ব্যাপারে যেন আমার পরিপূর্ণ নলেজটা থাকে। না, আমি যেটা বিলিভ করি একজন উদ্যোক্তার মধ্যে সব মানে তার কাজের সব নলেজটা রাখা উচিত। হয়তোবা আমি এই কাজটা নিজে করছি না, কিন্তু আমি তো তাকে হয়তোবা কমান্ড দিয়ে করাবো, কিন্তু সেই কমান্ডটা দেওয়ার জন্য আমাকে তো ওই ব্যাপারটাতে জানতে হবে, নলেজটা তো আমার থাকতে হবে। আসলে সেখান থেকে আসলে ফিল করে আমি চেষ্টা করি যেন সব মানে পরিপূর্ণভাবে না হলেও যতটুকু সম্ভব আমি নলেজটা গ্যাদার করার জন্য চেষ্টা করি। সেখান থেকে আসলে যখন এই চাহিদাটা মানে বুঝতে পারি যে আমার শেখা উচিত, এটা ফিল করে আমি বিভিন্ন ওয়ার্কশপ করি। যেমন আহ একদম জিরো ক্যাপিটালে কিভাবে হচ্ছে গিয়ে বিজনেস রান করা যায়, বিজনেস ম্যানেজমেন্টের উপর, কাস্টমার ডিলিং এর উপর। বা আমি লাস্ট যে ট্রেনিংটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি গত বছরের ইকেবের থেকে ই কমার্স ট্রেনিংটা নেই, যেটা মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে হয়ে থাকে। এই জি। ট্রেনিংটার পাশাপাশি আসলে ছোটখাটো অনেক ধরনের ওয়ার্কশপে আসলে করেছি বিভিন্ন বিষয়, যেন ই কমার্সে আমার যাত্রাটা স্মুথ হয়। আমি
দেখা যাচ্ছে যে ফটোগ্রাফিটা অনেকেই করে, দেখা যাচ্ছে অন্য কাউকে দিয়ে করাচ্ছে, কিন্তু এইখানে যে টিপস গুলো রয়েছে সেটা আমার জানতে হবে। ডেলিভারিটা আমি নিজে দিচ্ছি না, ডেলিভারি কোম্পানি দিতে আছি, কিন্তু এই এই তারাদের ভিতরের যে কাজটা, তারা কিভাবে প্রসিডিওরটা করে, তাদের এই কাজটা সম্পর্কে কিছুটা নলেজ হয়তো বা আমার রাখা উচিত। বা যেটাই হোক না কেন, আমি ওয়েবসাইটের জন্য ওয়েব ডেভেলপিংটা হয়তো বা আমি নিজে করবো না, কাউকে দিয়ে করাবো, কিন্তু ওয়েব ডেভেলপিং এটাও কিন্তু আমার জানতে হবে। একজন উদ্যোক্তার সব ধরনের নলেজটাই আসলে রাখা উচিত, তাই জন্য আমি তাকে কমান্ডটা দিতে পারি যে আমি এইরকম চাচ্ছি, আমার চাহিদাটা এইরকম, আপনি আমাকে এইরকম ভাবে তৈরি করে দেন। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হলেও আমি যেটা মনে করি যে এই নলেজ গুলো অবশ্যই নেওয়া উচিত, সব ধরনের নলেজ নেওয়া উচিত। একটা ই কমার্সের এর সাথে রিলেটেড যত ধরনের সেক্টর রয়েছে, যেই সব কাজগুলো রয়েছে, সব যতটুকু সম্ভব নলেজ গ্যাদার করা উচিত। কারণ আসলে একবারে হয়তো বা সব শেখা সম্ভব না, কিন্তু শিখে যেতে হবে, শিখার কোনো শেষ নাই। তো এই হচ্ছে। আর যদি বলেন ভাই ট্রেনিং এর কথা, এসএমই ফাউন্ডেশন থেকে আমি বেশ কিছু ট্রেনিং নিয়েছি। সেখান থেকে হচ্ছে গিয়ে ট্রেনিং নেওয়ার পর ইকোপ থেকে তো নিয়েছি, এছাড়া বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি, শপআপের ওয়ার্কশপ করেছি, ইভেন এখনো অনলাইনে কিন্তু বিভিন্ন ভালো ভালো সাইটেও বিভিন্ন ওয়ার্কশপ করছে, সেগুলো করার চেষ্টা করি। ইভেন এখনো তো ভাই আপনি নিজেও দেখছেন আমি এখনো একটা কোর্স করছি আপনার ই কমার্স স্কলার থেকেই, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্টের উপরে। তো দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস এর ব্যাপারটা হয়তো বা আমি সরাসরি এতদিন করতে পারতাম না, তো এখন আমি নিজেও যদি না করতে পারি, নিজে করলে তো অবশ্যই এটা আমার জন্য খুব ভালো। আমার প্রতিষ্ঠানের জন্য আমি যখন কাজ করবো, সেটা অন্য কারো, সেটা মানে সেটার থেকে বেটার অন্য কেউ করতে পারবে না। তো আমি নিজেও করতে না পারলাম, যখন কাউকে দিয়ে করাবো, তখন সে হচ্ছে আমি যদি আমার এই জ্ঞানটা থাকে, আমি সেটা তাকে প্রপারলি গাইড করতে পারবো বা কমান্ডটা দিতে পারবো। তো সেখান থেকে আলটিমেটলি ভালো একটা আউটপুট বের হবে। তো এই সব থেকে আসলে আমি এখনো শিখে যাচ্ছি, এখনো খুব বিভিন্ন ধরনের কোর্সের সাথে আছি। তো এই আমি মনে করি একজন সব উদ্যোক্তারই উচিত এই ধরনের বিভিন্ন ধরনের নলেজ গ্যাদার করা। ওকে, চমৎকার। আমরা আপুর কাছ থেকে শুনলাম আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে হলে নলেজের কোনো বিকল্প নেই। নলেজ আপনাকে রাখতে হবে। শুধু একটা পর্যায়ে আসবে যখন আপনি একটি ব্যবসাটা একটু বড় হতে থাকবেন, তখন দেখবেন যে আপনার শুধু দেশীয় ই কমার্স ইন্ডাস্ট্রি নলেজ না, আপনার দেশের বাইরে আন্তর্জাতিক ই কমার্স ইন্ডাস্ট্রি নলেজও রাখতে হবে। সেই সাথে আমাদের নলেজগুলো থাকতে হবে। আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, আমাদের প্রোডাক্টের নলেজ থাকতে হবে। মার্কেটিং করতেছি, মার্কেটিং এর নলেজ থাকতে হবে। আমি যেহেতু টেকনোলজির বেস বিজনেস করছি, ফেসবুক পেজ বা ওয়েবসাইট রিলেটেড আমাকে টেক রিলেটেড নলেজগুলো থাকতে হবে। আমার কাস্টমার সাপোর্ট বা সার্ভিস রিলেটেড নলেজগুলো থাকতে হবে। তো আমাদের আমাদের লজিস্টিক নলেজগুলো থাকতে হবে। সব মিলিয়ে আসলে আমাদের নলেজের কোনো বিকল্প নেই। নলেজগুলো যেহেতু ডে বাই ডে আপডেট হয়, তার মানে আমাদের বিজনেসের পাশাপাশি নলেজের মধ্যে থাকতেই হবে। সো সেই দিক থেকে আসলে আপনাকে আমরা ট্যালেন্ট না বলে পারবো না, এই জন্য যে একটা মানুষ আসলে নিজের বিজনেসের ইনভেস্টর নিজে জোগাড় করছে, নিজে প্রোডাক্ট তৈরি করছে, নিজে পেজ তৈরি করছে, নিজে ছবি তুলে আপলোড করছে, নিজেই ডেলিভারি দিচ্ছে। আবার যখন প্রোডাক্টের মানি ফ্লোটা কমে গেল, তখন আবার নিজেই জব করে মানি কালেক্ট করে আবার বিজনেস ইনভেস্ট করে জবটা ছেড়ে দিয়ে আবার বিজনেস কন্টিনিউ করছেন। এই যে সামগ্রিক বিষয়টা, এবং আপনি যে বুঝতে পেরেছেন যে আসলে বিজনেসের জন্য লার্নিং এর কোনো বিকল্প নেই, এবং আপনি পাশাপাশি এই সুযোগটাকে কাজে লাগে আপনি নিজে লার্ন করতেছেন। এবং ব্যতিক্রম যে উদ্যোগটা, এটা আসলে খুব কম ই কমার্স বা এফ কমার্স উদ্যোক্তাদের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে তারা কন্টেন্ট নিয়ে কাজ করে, যেটা আপনি খুব ভালো মতো ফোকাস করেছেন। একটি ব্লগ প্রতিষ্ঠা করেছেন আপনার কারুকর্মের জন্য। দ্যাট মিনস আমরা বলতে গেলে বলতে পারি যে একটা ই কমার্স উদ্যোক্তার বা একটি অনলাইন বিজনেস উদ্যোক্তার যতগুলো গুণ আসলে থাকা দরকার, সবগুলো গুণই কিন্তু আমরা আপনার মধ্যে দেখতে পাচ্ছি। সো আমরা চাইবো যে ভবিষ্যতে আপনি অনেক ভালো দিকে যাবেন, অনেক ভালো পজিশনে যাবেন, এবং আমরা সেই আশায় এবং সেই দোয়া করি। তো সেই ক্ষেত্রে যদি একটা প্রশ্ন করি আপনার, আসলে এই কারুকর্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? ধন্যবাদ ভাইয়া। কারুকর্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমি এখন টোটালি কারুকর্মের প্রতি ফোকাস, অবশ্যই আমি চাইবো যে কারুকর্ম একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে কারুকর্মকে, যেন এখানে হচ্ছে গিয়ে যেন সবকিছু মানে যেহেতু এটা জুয়েলারি নিয়ে কাজ করছে, নির্দিষ্ট প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করছে, তো কারুকর্মে যেন সব ধরনের সব ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়, সব ধরনের জুয়েলারি পাওয়া যায়। যেমন আমাদের দেশীয় জুয়েলারি পাশাপাশি হচ্ছে গিয়ে পাশ্চাত্য যে জুয়েলারি গুলো রয়েছে, ইউরোপিয়ান যে জুয়েলারি গুলো রয়েছে, আমাদের সেগুলো ইনক্লুড করার আমি আস্তে ধীরে যেটা চেষ্টা করছি, অথবা খুব শীঘ্রই এই বছরের মাঝে হয়তো বা নেপালি এবং টার্কিশ জুয়েলারি গুলো কারুকর্মে অ্যাড হয়ে যাবে। এখন যেরকম দেশি জুয়েলারি, জয়পুরি জুয়েলারি এগুলো রয়েছে, সেই সাথে সেগুলো অ্যাড হবে। এবং আমাদের যে হচ্ছে আমাদের দেশের যে পার্বত্য সাইডের যে আহ চট্টগ্রাম রাঙামাটির দিকে যে ধরনের বিভিন্ন রকমের জুয়েলারি গুলো পাওয়া যায়, সেগুলো আমি চেষ্টা করছি
করার, কালেক্ট করার। তো আলটিমেটলি আমার যেটা টার্গেট বা লক্ষ্য যেটাই বলি না কেন, যে লক্ষ্যটা ধরে আমি হাঁটছি, কারুকর্মকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর, তো জুয়েলারির জন্য, মেয়েদের ওকে, গহনার জন্য বড় একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো। ওকে, চমৎকার। আপনার কারুকর্মের আপনার যে প্ল্যানটা আসলে আমরা চাইবো যে আপনার প্ল্যানটা আপনার ছাড়া অনেক বেশি, মানে আপনি যা চাচ্ছেন তার চাইতে যেন ভালো মতো পূরণ হয়, সেই দোয়া আমরা করি। তো আমরা লাস্টে অনুষ্ঠানে একেবারে, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমরা আমাদের শেষ যা অনুষ্ঠান শেষ হওয়ার আগে আপনাদেরকে আরেকবার বলতে চাই যে ই বিজনেস স্কলার মূলত বাংলাদেশের প্রথম ই কমার্স লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শুধু ই কমার্স রিলেটেড বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং ট্রেনিং গুলো করিয়ে থাকি, এবং আমরা উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্টে আমরা শুধু কাজ করছি। আমরা চাই বাংলাদেশে ই কমার্স একটি নলেজ নির্ভর ই কমার্স ইন্ডাস্ট্রি গড়ে তুলুক, সেই চিন্তা করেই ই বিজনেস স্কলার কাজ করে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা যে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি, সেই প্রতিটা প্রোগ্রামের মধ্যে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় থাকে, কিছু মেসেজ থাকে, এবং যাতে মানুষ শিখতে পারে। যেমন আমাদের আজকের যে প্রোগ্রামটা আমরা বলছি সেটা লার্নিং বাই শেয়ারিং প্রোগ্রামটি। আপনার নাম শুনে, আবারও বলছি, নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমরা শেয়ারের মাধ্যমে, আমরা আমাদের একটা উদ্যোক্তার জীবনে শেয়ারের মাধ্যমে আমরা লার্ন করব, এবং সেই লার্ন থেকে আমরা আমাদের উদ্যোক্তা জীবনে, আমাদের পার্সোনাল জীবনে সেটা কাজে লাগাবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। শেষ পর্যায়ে চলে আসার আগে আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন। বর্তমান সময়ে আমরা খুব দেখতে পাই যে আপনি যেমন রিসেন্টলি পড়াশোনা, গ্রাজুয়েশন শেষ করেছেন, এই সময় মেয়েদেরকে আমরা দেখি যে তারা খুব বেশি আড্ডা, গল্প, ঘোরাফেরা এইসব দিয়ে খুব মনোযোগী দেয়। এমনকি এখনো দেখি যে অনেক মেয়ে এখন দেখি যে এই করোনা পরিস্থিতিতে বসে, ঘরে বসে সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে, গল্প করে, গেম খেলে আসলে পার করছে। সেই জায়গা থেকে আপনি আসলে এখন থেকে, আপনি যদিও সেই গ্রাজুয়েশন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে আপনি বিজনেস শুরু করছেন, তো আপনি তো ওদের চাইতে একটু ব্যতিক্রম চিন্তা করেছেন। আমি বলবো তাদের চাইতে এক ধাপ এগিয়ে আছেন আপনি, নিঃসন্দেহে। তারা যে সময়টাতে আফসোস করে কিছু করার জন্য, সেই সময় আপনি, আমাদের দৃঢ় বিশ্বাস, সেই সময় আপনি একজন সাকসেসফুল ওমেন থাকবেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা থেকে এই যে আমাদের আপুরা, অন্য নারী সমাজ বা আপুরা আছে যারা এখনো ফেসবুকিং এ গল্প করে সময় কাটাচ্ছে, ঠিক সেই সময় ফেসবুকে আড্ডা মেরে সময় কাটাচ্ছে, ফেসবুকে গ্রুপ চ্যাটে সময় কাটাচ্ছে, ফেসবুকে গ্রুপ কলে সময় কাটাচ্ছে, ঠিক সেই সময় আপনি ফেসবুককে ব্যবহার করে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো একই প্ল্যাটফর্ম, বাট ওয়েটা ভিন্ন। তো এই বর্তমান যুগে যারা তাদের সময়টাকে নষ্ট করছে, এই যারা তাদের সময়ের মূল্যটা বুঝতে পারছে না, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে। আসলে ভাইয়া সবকিছুই জীবনের দরকার। আম, আমার কাজটা অবশ্যই দরকার। যেমন সবাই একটা পর্যায়ে এসে তার কেরিয়ার নিয়ে চিন্তা করে যে কি করব। গ্রাজুয়েশনের পরপরই আসলে এই চিন্তাটা খুব বেশি করে হয়, এবং যত দিন যেতে থাকে, যখন দেখি যে আশেপাশে ফ্রেন্ড সার্কেল বলি বা সবার হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে না, যখন আত্মীয় স্বজন থেকে কথা আসে, তখন আসলে তখন ফিল করতে পারি যে না, কিছু একটা লাইফে করা দরকার। কিন্তু আমি বলবো যে সেটা যদি আরেকটু আগে থেকে পড়াশোনা থাকাকালীন যদি চিন্তা করা হয়, সেটা বিজনেসই করতে হবে এমন কোনো কথা নেই, উদ্যোক্তাই হতে হবে এমন কোনো কথা নেই। যেটাই করি না কেন, একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে, একটা নির্দিষ্ট টার্গেট বা গোল সেট করে, তারপর হচ্ছে কি আমি যদি আগে থেকে সেটা প্রিপারেশন নিয়ে হাঁটা শুরু করি সেই পথে, তাহলে সামনের মানে পথটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আড্ডা দেওয়া বা ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটানো, এটা অবশ্যই করতেই পারেন। তা আমিও নিজেও করি, কিন্তু আমার নিজের কাজটা শেষ করে, আমার টার্গেটের, আমার লক্ষ্যটা, আমার দিনের যে লক্ষ্যটা থাকে, আমার রুটিনটা শেষ করার পর দেন হচ্ছে আমি আমার নিজের রিফ্রেশমেন্টের জন্য মুভি দেখছি বা ফ্রেন্ডদের সাথে কমিউনিকেট করছি। সেটা করব, কিন্তু সীমিত পর্যায়ে। ওভার মানে সারাদিন শুধুমাত্র আড্ডার পিছনে সময় নষ্ট না করে নিজের কেরিয়ারের জন্য একটু চিন্তা করতে পারি বা নিজের স্কিল ডেভেলপ করতে পারি, এই যে এই সময়টা যখন ঘরে বসে আছি। তো সবকিছুই হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আপনি কিভাবে আপনাকে নিজেকে ফিউচারে দেখতে চান, কোন জায়গায়। এই জিনিসটা ভেবেই আসলে আপনার টার্গেট সেট করে সেভাবে আসলে অগ্রসর হওয়া উচিত। আমি সবাইকে এটাই বলবো যে অবশ্যই আর নিজের রিফ্রেশমেন্টের জন্য হোক বা ভালো লাগা থেকেই হোক, অন্যান্য কাজ করবেন, কিন্তু আগে নিজের লক্ষ্যটা সেট করে সেই কাজটা করে তারপরে। চমৎকার একটি মেসেজ পেলাম আমরা আমাদের কারুকর্মের সত্তাদেরকে, মোমো আপুর কাছ থেকে, যে আপনি যা কিছুই করেন না কেন, কোনো কিছুতেই বাধা নেই, বাট সীমিত আকারে করতে হবে, এবং সেই সাথে আপনার ফিউচারের যে গোলটা আছে, গোলটাকে আপনাকে সেট করতে হবে, এবং সেই গোল অনুসারে আপনাকে পরবর্তী লাইফে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হবো, এবং জীবনে আমাদের একটি প্রতিষ্ঠিত জায়গায় আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং লার্নিং বাই দেখার জন্য আবারও আগামী সোমবার ঠিক রাত 10:30টার সময় আমরা
উপস্থিত হব আবার নতুন কোনো উদ্যোক্তাকে নিয়ে। উদ্যোক্তার জীবনের গল্পগুলো আমরা শুনবো এবং সেখান থেকে আমরা লার্ন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই অবশ্যই বাসায় থাকবেন।